আসসালামু আলাইকুম সবাইকে। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ সিরিজের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা যারা অদূর ভবিষ্যৎ কিংবা নিকট ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, তাদের জন্য মূলত এই সিরিজের ক্লাসগুলো। এছাড়াও আমরা এমনিতেই যারা একটু দেখতে চাই যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আসলে কতটা কঠিন বা আদৌ কঠিন কি না, তারাও এই সিরিজের ক্লাসগুলো আমরা দেখে নিতে পারি। তো আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হিসেবে থাকবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী নামে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা। এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি রাশেদ মানসুর, এবং আমি একজন স্টুডেন্ট। আমি পড়াশোনা করছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর এই সিরিজের ক্লাসগুলো তোমরা উদ্ভাসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লেলিস্ট আকারে সাজানো পাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওকে, তো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দিয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সমীকরণটার মূলের প্রকৃতিটা কেমন। সমীকরণের মূলের প্রকৃতিটা কেমন? ওকে, তো মূলের প্রকৃতি নিয়ে দ্বিঘাত সমীকরণে যদি কোনো কোশ্চেন আসে, তখন আমাদের প্রথমে মাথায় আনতে হবে মূলের প্রকৃতি কিন্তু ডিরেক্টলি সম্পর্কিত হচ্ছে নিশ্চায়ক নামক একটা জিনিসের সাথে। তো এই জিনিসটা সম্পর্কে আমরা একটু হালকা রিভিউ করে আসি। তো আমরা যদি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখি, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, সেটা দেখতে কেমন হয় বলতো? সেটা দেখতে এরকম হয়: ax² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, তাই না? তো এই আদর্শ দ্বিঘাত সমীকরণে আমরা যদি মূল বা x এর মান জানতে চাই, সেই মূলটা যেন দেখতে কেমন হয়, সেটা দেখতে হয় এরকম: x = -b ± (b²-4ac) ডিভাইডেড বাই আসে হচ্ছে আমাদের 2a। তো এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু বা এই দ্বিঘাত সমীকরণটার মূল। তো এখানে আমাদের এই যে a b c বলে যে জিনিসগুলো আছে, সেগুলোকে আমাদের কিন্তু পরিচয়টা বুঝতে হবে। যেমন এখানে a এর পরিচয় হচ্ছে x² এর সহগ, b এর পরিচয়টা কি বলতো? x এর সহগ, আর c এর পরিচয়টা হচ্ছে ধ্রুবপদ। ওকে, তো যাই হোক, আমাদের এই x এর মান বা মূল এটা বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলায় তুমি রুটের ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছ b² - 4ac, এই জিনিসটাকে কিন্তু একটা স্পেশাল নামে ডাকা হয়। তো এই স্পেশাল নামটা কি, এটা কি আমাদের মনে আছে? এই স্পেশাল নামটাকে আমরা কিন্তু হচ্ছে নিশ্চয়ক বা ডিটারমিন্যান্ট নামে ডাকি। তো রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা হচ্ছে নিশ্চয়ক বা ডিটারমিন্যান্ট নামে ডাকবো। ওকে, তাহলে আমরা একটু লিখি যে রুটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের d = b² - 4ac, তাই তো? d = b² - 4ac, এবং এইটাকে আমরা ডাকবো হচ্ছে নিশ্চয়ক নামে। ওকে, তো এই d এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে আমাদের মূলের প্রকৃতিটা কেমন হবে, তাই না? তাহলে এই d এর ভ্যালুটা আসলে কি কি হতে পারে সেটা আমরা একটু পড়ে ফেলি। তো দেখো d এর ভ্যালু কি কি হতে পারে। তো আমরা যদি একটু লিখি, d এর ভ্যালু হতে পারে 0 এর সমান, তাই না? d এর ভ্যালু হতে পারে 0 এর থেকে বড়, আবার d এর ভ্যালু কিন্তু হতে পারে 0 এর থেকে ছোট। অর্থাৎ কি কি হতে পারে? 0 হতে পারে, পজিটিভ হতে পারে, আর নেগেটিভ হতে পারে। তো এগুলো একটু ধারাবাহিকভাবে চিন্তা করো। আমরা যদি দেখি যে d এর ভ্যালুটা হচ্ছে তোমার 0, আবার যদি দেখি d এর ভ্যালু 0 এর থেকে বড়, আবার দেখব d এর ভ্যালু 0 এর থেকে ছোট। তো আমরা থার্ড কেসটা একটু আগে বোঝার ট্রাই করি। দেখো d এর ভ্যালু 0 এর থেকে ছোট, d মানে কি? রুটের ভিতরে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের d। সো রুটের ভিতরে যদি d যদি 0 এর থেকে ছোট হয়, তার মানে রুটের ভিতরে আমাদের একটা নেগেটিভ নাম্বার আছে। আর রুটের ভিতরে যদি নেগেটিভ নাম্বার থাকে, তখন কি সেটা আমাদের কোনো বাস্তব সংখ্যা হয়? হয় না কিন্তু। রুটের ভিতরে নেগেটিভ নাম্বার আসলে সেই নাম্বারটাকে বলি আমরা অবাস্তব সংখ্যা, তাই না? তাহলে আমরা বলতে পারি যদি d <0 অর্থাৎ রুটের ভিতরে নেগেটিভ কিছু পাওয়া যায়, তখন আমরা বলবো আমাদের যে মূলটা পাওয়া যাবে সেই মূলটা হবে অবাস্তব। ওকে, এবার উপরের দুইটা কেস একটু লক্ষ্য করো। d এর ভ্যালু > 0, অর্থাৎ d হচ্ছে পজিটিভ। সো রুটের ভিতরে পজিটিভ একটা জিনিস আসছে, খুব স্বাভাবিক, কোনো সমস্যা নাই। তার মানে এখানে আমরা যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু একটা বাস্তব সংখ্যা হবে। অর্থাৎ যে মূলটা আসবে সেই মূলটা হচ্ছে বাস্তব মূল। আচ্ছা, এর আগের অর্থাৎ ফার্স্ট যে কেসটা, সেটা হচ্ছে d এর ভ্যালু = 0, অর্থাৎ রুটের ভিতরে তোমার 0 আছে। সো রুটের ভিতরে 0 থাকা তো অস্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছে না, তাই না? তো এখান থেকেও কিন্তু আমরা একটা বাস্তব সংখ্যা পাবো, অর্থাৎ একটা বাস্তব মূল পাবো। ওকে, বাস্তব মূল আমরা পেয়ে গেলাম।
এখন এই তিনটা কেসের মধ্যে আরেকটা বিষয় একটু তোমরা লক্ষ্য করবা, যদি দেখো ডি এর ভ্যালু 0, যদি দেখো ডি এর ভ্যালু 0, তখন রুটের ভিতর থেকে তুমি কি পাবা? 0 পাবা। সেই 0টা একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে, তাই না? তো 0 যদি একবার প্লাস হয় আর একবার যদি মাইনাস হয়, তার মানে কি একই জিনিস দুইবার আসতেছে, কারণ 0 প্লাস মাইনাস করলে কোনো কিছুই চেঞ্জ হয় না। তো এই কারণে আমরা তখন বলি মূলদ্বয় হচ্ছে পরস্পর সমান, যেহেতু একই জিনিস আসে এই কারণে আমরা বলি মূলদ্বয় হচ্ছে পরস্পর সমান। তো বাস্তবের ক্ষেত্রে অর্থাৎ ডি ইকুয়ালস টু 0, এই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে মূলটা হবে হচ্ছে সমান, মূলদ্বয় হচ্ছে হবে সমান। আর পরবর্তী দুইটা কেস যদি দেখো, এখান থেকে কিন্তু রুটের ভিতর থেকে তুমি কিছু একটা পাবা, তাই না? ওই যে জিনিসটা তুমি পাবা নেক্সট দুইটা কেসে, তখন আমাদের একবার হচ্ছে যেটা পাচ্ছ ওইটা যোগ হচ্ছে, আরেকবার কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। সো যোগ হলে যা পাবা, বিয়োগ হলে ভিন্ন জিনিস পাবা ডেফিনেটলি, তার মানে দুইটা আলাদা জিনিস পাচ্ছ। এই কারণে এই কেস দুইটাকে আমরা বলি আমাদের যে মূল দুইটা পাওয়া যাবে সেই মূল দুইটা হবে হচ্ছে অসমান। ওকে, তাহলে এই দুইটা কেসের জন্য আমরা বলবো আমাদের মূল দুইটা হবে হচ্ছে অসমান। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এখানে আমাদের আরেকটা জিনিস একটু জানা থাকলে ভালো, যদি আমাদের ডি এর ভ্যালু 0 হয়ে যায়, যদি আমাদের ডি এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে আমাদের প্রদত্ত যে দ্বিঘাত রাশিটা থাকবে সেই রাশিটা কিন্তু পূর্ণবর্গ হয়। তাহলে সেই রাশিটা তখন কি হয় বলতো? পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ অর্থাৎ কি পূর্ণবর্গ হয়? রাশিটা পূর্ণবর্গ হয়। রাশি বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে দ্বিঘাত সমীকরণটা আছে না, সেই দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমাদের সেই রাশিটা। ওকে, তাহলে এত কথাবার্তা বলা হয়ে গেল, এখন আমরা একটু কোশ্চেনটা সলভ করার দিকে আগাই। আচ্ছা, তো আমরা যদি এই প্রশ্নটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আমাদের কাছে জানতে চাইছে। তো খুব সিম্পল, আমরা হচ্ছে ডি বের করবো এবং বলে দিব মূলের প্রকৃতিটা কেমন। ওকে, তাহলে আমরা একটু ডি বের করি। তো ডি বের করার যে ফর্মুলা সেটা কি? সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের বুঝতে হবে বি মানে হচ্ছে কি বলতো? বি মানে হচ্ছে এক্স এর সহগ, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি মানে হচ্ছে ধ্রুবপদ। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমরা বের করতে যাই, বি হচ্ছে এক্স এর সহগ, তাহলে আমরা পাচ্ছি 6 এর উপরে স্কোয়ার। ওকে, তারপরে একটা মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। সো 4 এর জায়গায় আমাদের 4 বসতেছে, এর জায়গায় আমাদের বসবে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে তোমার কত? 2। আর সি হচ্ছে আমাদের ধ্রুবপদ, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 5। ওকে, তো এই ভ্যালুগুলো আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে পাচ্ছ 36 আর এখানে তুমি পাবা হচ্ছে ৫ টা 40। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ডি এর যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে -4, তাই না? ডি এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসছে। সো ডি এর ভ্যালু যেহেতু নেগেটিভ, ডি এর ভ্যালু যেহেতু নেগেটিভ অর্থাৎ ডি লেস দ্যান 0, ডি যদি লেস দ্যান 0 হয়, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম লেস দ্যান 0 হলে আমাদের মূলের অবস্থা কেমন হয়? অবাস্তব, অসমান, তাই না? অবাস্তব, অসমান। এখানে একটা বিষয় কিন্তু একটু বোঝার আছে, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যাকে কিন্তু আমরা জটিল সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারি অথবা কাল্পনিক সংখ্যাকেও অবাস্তব সংখ্যা হিসেবে কাউন্ট করা যায়। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে নিই যে এটা কিন্তু আসলে জটিল হিসাবেও বলা যেতে পারে। ওকে, তাহলে আমরা বলতে পারি ডি লেস দ্যান 0 যেহেতু হয়েছে, কাজেই আমাদের মূল হবে অবাস্তব, অসমান, রাইট? অবাস্তব, অসমান। আর অবাস্তব মানে কি বলতো? অবাস্তব মানে হচ্ছে জটিল, অথবা এটাকে কাল্পনিক হিসেবেও দেখানো যেতে পারে। ওকে, তাহলে আমরা একটু দেখি অপশন কোনটা সঠিক। অবশ্যই আমাদের এই যে জটিল এবং অসমান নামে যে অপশনটা আছে সেইটা। তো তাহলে আমাদের হচ্ছে প্রথম কোশ্চেনটা সলভ হয়ে গেল। এবার আমরা একটু সেকেন্ড কোশ্চেনটাতে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে k-4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে প্লাস 2 ইন্টু এক্স, তারপরে দেখানো হয়েছে -1 = 0। তো এই ইকুয়েশনটা দিয়ে আমাদেরকে বলেছে যে সমীকরণের মূল দুইটা যদি সমান হয়ে থাকে তাহলে দেখো এই পুরো সমীকরণের ভিতরে একটা আননোন জিনিস আছে, একটা আননোন জিনিস আছে। তুমি কি দেখতে পাচ্ছ সেই আননোন জিনিসটা কি? সেটা হচ্ছে কে। তো তোমার কাছে এই আননোন জিনিস কে এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে, তাই না? কে এর ভ্যালুটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ওকে, তো আমাদেরকে কিন্তু একটা কথা বলে দিয়েছে মূল দুইটা হচ্ছে সমান। আমরা একটু আগের স্লাইডে যাই, আমরা পড়ছি না একটা কেসেই কিন্তু আসলে মূলদ্বয় সমান হয়। সেই কেসটা কি দেখো তো? d = 0, একটা মাত্র কেসে মূলদ্বয় কিন্তু সমান হয়। তার মানে আমরা বলতে পারি মূলদ্বয় যেহেতু সমান, কাজেই আমাদের এখানে d এর ভ্যালু কিন্তু 0 হবে। অর্থাৎ নিশ্চয়কটা কত হবে বলো তো? নিশ্চয়কটা কিন্তু অবশ্যই এখানে 0 হবে। তো যাই হোক, আমরা এই শর্তটা এখানে ইউজ করে ম্যাথটা কিন্তু সলভ করতে পারবো বলে আশা করতেছি, তাই না? ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করে ফেলি। তাহলে এই ম্যাথের জন্য আমরা একটু ডি এর ভ্যালুটা বের করার ট্রাই করি। ডি বের করার ফর্মুলা কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, বি স্কোয়ার মাইনাস
4ac। বি মানে কি বলতো? বি মানে হচ্ছে আমাদের এক্স এর সহগ। তাহলে আমাদের রেজাল্টটা আসতেছে এই যে এক্স এর সহগের দিকে তাকাও। সেটা কি? সেটা হচ্ছে এই যে এক্স এর সহগ। তো এটা যদি আমরা একটু লিখি -2 ইনটু a প্লাস 2, এটাই হচ্ছে আমাদের বি। এবং যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস দিলাম 4 লিখলাম। a মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে কে মাইনাস 4, কে মাইনাস 4। আর সি মানে কি বলতো? সি মানে হচ্ছে আমাদের ধ্রুবপদ। এবং আমরা যদি দেখি ধ্রুবপদটা আসলে কত, -1 না, ধ্রুবপদ হচ্ছে -1। তাহলে এই হচ্ছে বিষয়, আমরা d ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac এই ফর্মুলাটা ইউজ করছি, যেখানে বি মানে হচ্ছে এক্স এর সহগ, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি মানে হচ্ছে আমাদের ধ্রুবপদটা। ঠিক আছে, এবার একটু ধুপধাপ করে ডি এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করো। তুমি এখানে কি পাচ্ছ দেখো তো, 4 পাবা -2 এর উপরে স্কোয়ার, আর কে প্লাস 2 এটার উপরে যদি আমরা হচ্ছে স্কোয়ার দিয়ে বিশ্লেষণ করি, তাহলে কি আমরা জিনিসটা এভাবে লিখতে পারি না? কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 দেখা তো যায় নাকি? আর এইখানে আমরা যদি দেখি -4 আর -1 এই দুটো গুণ হয়ে আমরা কি +4 লিখতে পারি না? +4 ইনটু a মাইনাস। এবার আমরা একটু পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে দেখো, আমরা যদি একটু ভিতরে গুণ-টুন করে দিই, এখান থেকে তুমি পাবা হচ্ছে 4k স্কয়ার, তারপরে এখান থেকে 4 4 16k, আর এইখানে কিন্তু আছে হচ্ছে 4k। সো এখানকার 16k এখানকার 4k মিলে তোমার কি রেজাল্ট দিবে বলো তো? 20k। আচ্ছা, তারপর এখানে আমরা পাচ্ছি 4 4 16, এবং এখান থেকে পাবো হচ্ছে আমরা মাইনাস দেওয়া আছে কিন্তু মাইনাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস। তো আমাদের এখানে যে রেজাল্ট আসতেছে 4 4 -16, তাই না? তো +16 আর -16 কিন্তু ভ্যানিশ। তো এটাই হচ্ছে আমাদের নিশ্চায়ক ডি। তো আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছিল যে মূল দুইটা সমান, অথবা আমরা বলতে পারি ডি এর ভ্যালুটা আসলে কত হবে বলো তো? ডি এর ভ্যালুটা কিন্তু 0 হবে। কাজেই আমরা এই ইকুয়েশনের মানে এটাকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে ফেলতে পারি। এটা বলে দিতে পারি এটা হচ্ছে 0 এর সমান, তাই না? আচ্ছা। তো এখন ধুপ করে তুমি একটু কে এর ভ্যালুটা বের করবা। বের করলে কিন্তু অঙ্কটা শেষ। তো আমরা এখান থেকে মনে হয় 4k কমন নিতে পারি। 4k যদি কমন নিই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে k প্লাস 5, তাই না? এটা পাবো। ওকে। এখন বাকিটা তো খুবই সহজ নাকি? এই অংশটাকে যদি 0 কনসিডার করি, তাহলে তুমি k এর ভ্যালু কত পাচ্ছ? 0। আর এই পার্টটাকে যদি 0 কনসিডার করো, তাহলে k এর ভ্যালু তুমি কত পাবা? -5। তাহলে তুমি আনসার পাচ্ছ ২ টা। একটা হচ্ছে k এর ভ্যালু 0, আরেকটা হচ্ছে k এর ভ্যালু -5। তো এইটা দেখে অতি উৎসাহী হয়ে আমরা যদি এই অপশনটা দাগিয়ে দিই, তাহলে কেমন হয়? যে k এর ভ্যালু তো 0 আছে। দাগিয়ে দিই। দাগিয়ে কি দেওয়া যাবে? একটু প্রশ্নটার দিকে তাকাই তো আমরা। আমাদের কিন্তু বলে দিয়েছে যে k এর ভ্যালু 0 সমান হবে না। k নট ইকুয়ালস টু 0। কাজেই এই অপশনটা কিন্তু সঠিক নয়। আমাদের প্রশ্নে এটা বলে দিছে। ওকে? তাহলে কারেক্ট অপশন কোনটা হবে? k ইকুয়ালস টু -5। তো -5 কোথায় আছে? এইখানে। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ওকে। তাহলে আমরা একটু পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। ওকে, এইখানে যে প্রশ্নটা দেয়া আছে, কি দেখা যাচ্ছে? একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দেওয়া আছে না? আচ্ছা, তো এই ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দিয়ে আমাদেরকে বলেছে উইল হ্যাভ এট লিস্ট ওয়ান সলিউশন। ঠিক আছে? আমাদের এই ইকুয়েশনের যেন একটা সলিউশন যদি থাকে, তাহলে আমাদের হচ্ছে শর্তটা কি হবে? সেই শর্তগুলো আমাদের এখানে অপশন হিসেবে দেওয়া আছে, সেটা বের করে দিতে হবে। তো এখন একটু লক্ষ্য করো, এইখানে যে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনটা আছে, এখানে আমরা কিন্তু ২ টা ট্রিগোনোমেট্রিক রেশিও দেখতে পাচ্ছি। একটা হচ্ছে tan আরেকটা হচ্ছে sec। তো একটু লক্ষ্য করে দেখো তো, sec কে আমরা খুব সহজে tan এ কনভার্ট করতে পারি না? পারি কিন্তু। কিভাবে পারি? একটু বলো তো কিভাবে পারা যায়? এই যে sec স্কয়ার x, এই পার্টটার দিকে একটু লক্ষ্য করবা। sec স্কয়ার থিটা এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে 1 + tan স্কয়ার থিটা। এই ফর্মুলা কি জানি না আমরা সবাই? আচ্ছা, তো ওই ফর্মুলাটার যদি আমরা একটু অ্যাপ্লিকেশনটা ঘটাই, তাহলে আমরা এইটার পরবর্তী লাইন কি এভাবে লিখতে পারি? একটু দেখো তো। tan টু দি পাওয়ার 4x যা আছে তাই রাখলাম। -2 -2 ই দিলাম। আর sec স্কয়ার x যে আছে, ওইটার জায়গায় আমরা লিখে দিব হচ্ছে 1 + tan স্কয়ার x। এতটুকু তো বোঝা যায়। তারপরে লাস্টে যা আছে তাই দিয়ে দিব। লাস্টে আছে +a = 0, আমরা দিয়ে দিলাম +a = 0। ওকে? এবার পরবর্তী লাইনে গিয়ে আমি যদি এই কাজটা করি, দেখো তো কারো কোনো আপত্তি আছে কিনা? tan স্কয়ার x তার উপরে স্কয়ার। কোনো সমস্যা আছে? পাওয়ার 4 কি এভাবে লেখা যায় না? যায়। আচ্ছা।
তারপরে আমরা এটাকে একটু ভিতরে গুণ করে দিব। তো তুমি এখানে কি পাবা? -2 পাবা এবং -2 tan স্কয়ার x পাবা। তো আমি এটাকে একটু আগে লিখব। -2 tan স্কয়ার x এটাকে আমি একটু আগে লিখলাম। ওকে? আর এখান থেকে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে -2, তাই না? তো ওইটাকে আমি একটু লাস্টে লিখব। আমি এটাকে একটু লাস্টে দিলাম। এখান থেকে যে -2 আসবে ওটাকে আমি একটু লাস্টে দেখিয়ে দিলাম। কারণ কনস্ট্যান্টকে লাস্টে রাখার যে একটা আদর্শ আছে সেই আদর্শটা আমি একটু পালন করলাম আরকি। ওকে? আচ্ছা, এবার তুমি একটু এই ইকুয়েশনটার দিকে তাকাও তো। এই ইকুয়েশনটার দিকে তুমি একটু তাকাও। দেখানো হচ্ছে tan স্কয়ার তার উপরে আবার স্কয়ার। এখানে আছে -2 tan স্কয়ার x আর এখানে আছে হচ্ছে a-2 এই পার্টটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো এইটা দেখার পরে কোনো কিছু কি মনে হচ্ছে? কোনো কিছুর সাথে কি রিলেট করা যাচ্ছে? আচ্ছা, আমরা আজকের ক্লাসের শুরুতে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দেখছিলাম না? তো আদর্শ দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন ছিল? ax² + bx + c = 0 এবং এখান থেকে আমরা কিন্তু x এর ভ্যালু বের করা শিখছিলাম। x এর ভ্যালু বের করার জন্য একটা ইকুয়েশন দেখছিলাম। একটা ফর্মুলা দেখছিলাম, তাই তো? তো এইটার সাথে এইটাকে একটু মিলাও তো। কিছু কি মিলানো যাচ্ছে? এই আদর্শ ইকুয়েশনে যেখানে আমাদের x ছিল, এই ইকুয়েশনে সেখানে কি আছে? tan স্কয়ার x আছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি tan স্কয়ার x এর ভ্যালুটা বের করতে চাই, আমরা আজকের ক্লাসের শুরুতে দেখলাম যে এই যে মূলগুলো পাওয়া যায়, এই মূলগুলো কিন্তু বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে। তাহলে কি আমরা বলতে পারি tan স্কয়ার x এইখানে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা আমাদের বাস্তব অথবা অবাস্তব? দুটাই আসার চান্স আছে। কারণ এই ইকুয়েশনে সবকিছু কিন্তু আমাদের নোন না। কারণ লাস্টে একটা আমরা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি এবং সেই কনস্ট্যান্টের ভিতরে এটা একটা সংখ্যা এবং সেই সংখ্যাটা কিন্তু আননোন। ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি tan স্কয়ার x বাস্তব অথবা অবাস্তব হতে পারে। এটা আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে কনসেপ্ট সেখান থেকে বুঝি। তাই তো? এখন দেখো তো tan স্কয়ার x এটা একটা ট্রিগোনোমেট্রিক রেশিও। তার উপরে আবার স্কয়ার আছে। tan x এর সাথে একটা ট্রিগোনোমেট্রিক রেশিও তার উপরে আবার স্কয়ার আছে। তো এখন একটু চিন্তা করে বলো তো tan স্কয়ার x এই ভ্যালুটা কখনো কি অবাস্তব হওয়া সম্ভব? tan স্কয়ার x এই ভ্যালুটা কি কখনো অবাস্তব হওয়া সম্ভব? বা x, x এখানে কি হিসেবে কাজ করছে? একটা অ্যাঙ্গেল। তো এমন কোনো x এর ভ্যালু কি থাকা সম্ভব? যেটার কারণে আসলে tan স্কয়ার x এর ভ্যালুটা অবাস্তব হবে? x এর কি এমন কোনো ভ্যালু থাকা সম্ভব? যেটার কারণে tan স্কয়ার x এর রেজাল্টটা হবে হচ্ছে আমাদের অবাস্তব? এটা কি সম্ভব? আচ্ছা, এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ আমরা বলতে পারি tan স্কয়ার x এটা সমান যদি আমরা কোথাও অবাস্তব কিছু পাই, তখন কিন্তু আমরা x এর কোনো রেজাল্ট পাবো না। আর x এর রেজাল্ট না পেলে সেখানে কি আমাদের কোনো সলিউশন থাকলো? কোনো সলিউশন কিন্তু থাকলো না। তাহলে আমাদের সলিউশন পেতে হলে, সমাধান করতে হলে অবশ্যই tan স্কয়ার x এই ভ্যালুটা অবাস্তব হওয়া যাবে না। তাহলে কি হতে হবে? অবশ্যই বাস্তব হতে হবে। তাই না? অবশ্যই কি হতে হবে বলো তো? বাস্তব হতে হবে। তো আমরা আজকের ক্লাসের শুরুতে শিখে নিয়েছি যে আমাদের কখন আসলে বাস্তব হয় দেখো তো? ডিটারমিন্যান্ট বা নিশ্চায়ক ২ টা ক্ষেত্রে মাত্র বাস্তব হতে পারে। একটা হচ্ছে d = 0 আরেকটা হচ্ছে d is greater than 0 এই ২ টা শর্ত যদি আমরা স্যাটিসফাই করতে পারি বা ২ টার যেকোনো একটা শর্তের কথা বলছি, তাহলেই কিন্তু আমাদের যে মূল পাওয়া যাবে সেটা বাস্তব হবে। রাইট? ওকে, তাহলে আমরা এটা একটু বাস্তব বানানোর জন্য উঠে পড়ে লাগি, নাকি? এটা আমরা এখন একটু বাস্তব বানাতে চাই। আচ্ছা, তাহলে এটা বাস্তব বানানোর জন্য আমরা এখন ইফোর্ট দিই। দেখি কি অবস্থা হয়। আচ্ছা, তো যদি বাস্তব হতে হয় তাহলে আমরা জানি যে d এর ভ্যালু হয় 0 এর সমান অথবা 0 এর থেকে বড়। সো এই জিনিসটাকে আমরা এভাবে দেখাতে পারি না? পারি তো? আচ্ছা, এখন তুমি এই যে সুন্দর একটা ইকুয়েশন পেয়েছো, এই ইকুয়েশন থেকে একটু d এর ভ্যালু বের করে দেখাবা যে d এর ভ্যালুটা কত হয়? তো আমরা এই ইকুয়েশন থেকে d এর ভ্যালুটা যদি দেখি b² - 4ac তাই না? তাহলে b হিসাবে বসবে তোমার -2 তারপরে স্কয়ার তারপরে -4ac a হিসেবে বসবে হচ্ছে 1 আর তোমার c হিসেবে বসবে কি দেখো তো? এই ধ্রুবপদটা সেটা হলো a-2 ওকে এবং এই ওভারঅল d
এটা আবার কেমন হওয়া লাগবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হওয়া লাগবে, তাই তো? এবার পরবর্তী লাইনে গিয়ে দেখো তো আমরা এখানে লিখতে পারি 4, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 4 ইনটু a মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। কথা কি ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই যে অসমতাটা তৈরি হয়েছে এটার উভয় পক্ষকে দেখো তো 4 দিয়ে ভাগ করলে কি অবস্থা হবে? উভয় পক্ষকে যদি একটু 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস a প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, রাইট? এবার এখান থেকে আমরা জাস্ট a এর একটা সম্পর্ক দেখাতে পারি। দেখো তো এটাকে যদি আমরা রাইট সাইডে ট্রান্সফার করে নিয়ে যাই তাহলে আমরা কি এরকম কিছু একটা পাচ্ছি না? এরকম কিছু একটা পাচ্ছি না? এটাকে ওই পাশে পার করে নিলাম আর 2 আর 1 এ 3 হয়ে গেল। ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের শর্ত। এখন তুমি দেখতে পাচ্ছ এটা কত নাম্বার আছে? 3 নাম্বারে আছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো এখন কথা হচ্ছে আমরা তো শর্ত বের করে দেখলাম যে a এর ভ্যালু হতে হবে 3 অথবা 3 এর থেকে কম। তবেই আমাদের আসলে সলিউশন পাওয়া যাবে। তো এখন তুমি একটা কাজ করবা। সেই কাজটা হলো a এর ভ্যালু একবার 3 ধরবা, একবার a এর ভ্যালু 3 থেকে কম ধরবা। ধরে দেখবা সলিউশন আসলে আসে কিনা। সলিউশন মানে কি? সলিউশন মানে তো x এর ভ্যালু সেটা তুমি বের করতে সমর্থ হও কিনা। আবার একটু ট্রাই করবা, তুমি একটু বিকল্প পথে হাঁটবা। অর্থাৎ a এর ভ্যালু এবার 3 এর থেকে একটু বেশি ধরবা। বেশি ধরে দেখবা যে কি অবস্থাটা হয়, কি অবস্থাটা হয়। একটু দেখতে ইচ্ছা করে না যে কি অবস্থা হয়? একটু দেইখো। আচ্ছা, তাহলে এই পর্যন্তই, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ত্রিঘাত সমীকরণ দেয়া আছে। একটা সুন্দর ত্রিঘাত সমীকরণ দেয়া আছে। দিয়ে বলছে এই সমীকরণটার একটা মূল হচ্ছে এইটা এবং অপর মূলগুলো কত? তার মানে এই সমীকরণের মূল আমাদের কাছে জানতে চাইছে। এটা দেখে তো খুবই খুশি হয়ে যাওয়ার কথা, তাই না? এটা আমাদের একটা সুন্দর ত্রিঘাত সমীকরণ এবং এই ত্রিঘাত সমীকরণের সবকিছু কিন্তু আমাদের নোন। এখানে কিন্তু কোনো কিছু আননোন প্রতীক হিসেবে দেখায়নি তোমাকে। তাহলে এটা ডিরেক্ট ক্যালকুলেটরে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ত্রিঘাত সমীকরণের মূলগুলো পেয়ে যাব, তাই না? ডিরেক্ট কিন্তু পেয়ে যাব। আচ্ছা, তো এটা তো তুমি পারবাই, এটা তো পারতেইছো। কিন্তু আমাদের এই ত্রিঘাত ইকুয়েশন থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব। তো সেই শিক্ষাগুলো আমরা একটু দেখে ফেলি। তো আমাদের একটা আদর্শ ত্রিঘাত সমীকরণ দেখতে কেমন হয়? আদর্শ ত্রিঘাত সমীকরণ দেখতে হয় এরকম: ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। এটা হচ্ছে আমাদের আদর্শ ত্রিঘাত সমীকরণ। যেখানে a, b, c, d এগুলো হচ্ছে আমাদের সহগ হিসেবে আছে, d কে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাই তো? ধ্রুবপদ বলতে পারি। তো যাই হোক, এখানকার আমরা একটু মূল সহগের সম্পর্কগুলো দেখব। এখানকার আমরা একটু মূল সহগের সম্পর্কগুলো দেখব। ধরি এটার মূল সমূহ হচ্ছে, এটার মূল সমূহ আমরা ধরে নিচ্ছি তোমার হলো আলফা, বিটা, গামা। ৩ টা মূল, যেহেতু ত্রিঘাত ইকুয়েশন। তো আমরা যদি মূলগুলোকে যোগ করি অর্থাৎ মূলগুলোর যোগফল দেখতে চাই, আলফা, বিটা, গামা। ৩ টা মূলের যোগফল, ৩ টা মূলের যোগফল এটা কিন্তু আসে হচ্ছে আমাদের -b/a। তারপর আমরা যদি ২টা ২টা করে মূল নিই, কয়টা করে? ২টা ২টা করে। তাহলে আমরা লিখতে পারি এভাবে: আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ২টা ২টা করে মূল নিয়ে আমরা যদি যোগফল বের করতে চাই তখন কিন্তু আমরা রেজাল্ট পাই হচ্ছে c/a। এবার আমরা যদি ৩ টা মূলের গুণফল নিই অর্থাৎ আলফা ইনটু বিটা ইনটু গামা, ৩ টা মূলের যদি আমরা গুণফল নিই, ৩ টা মূলের যদি আমরা গুণফল নিই তাহলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে -d/a। এখানে a, b, c এর পরিচয়টা কিন্তু বোঝা লাগবে। a হচ্ছে x³ এর সহগ, b হচ্ছে x² এর সহগ, c হচ্ছে আমাদের x এর সহগ এবং d হচ্ছে কি বলতো? ধ্রুবপদ, তাই তো? আচ্ছা, তাহলে আমরা ৩ টা মূলের যে যোগফল সেটা সমান কি পাচ্ছি? -b/a। যেখানে b এর পরিচয় হচ্ছে x² এর সহগ আর a এর পরিচয় হচ্ছে x এর x³ এর সহগ। আমি আবার ভুল বলছি, তাই না? এখানে আমাদের b এর পরিচয় হচ্ছে x² এর সহগ এবং a এর পরিচয় হচ্ছে x³ এর সহগ, রাইট? কথাবার্তা ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু প্রশ্নে চলে আসি। আমাদের প্রশ্নে একটা মূল কিন্তু দিয়ে দিয়েছে এবং দেখো তো যে মূলটা দিয়ে দিয়েছে এটা কি একটা বাস্তব সংখ্যা? এটা কিন্তু বাস্তব সংখ্যা না, এটা একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা মানেই অবাস্তব সংখ্যা। তো এখান থেকে আমাদের একটা জিনিস একটু বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে বহুপদী সমীকরণগুলোতে জটিল সংখ্যাগুলো যদি মূল হিসেবে থাকে তাহলে সেই মূলগুলো থাকে হচ্ছে তোমার জোড়ায় জোড়ায় বা অনুবন্ধী হিসেবে থাকে। কি হিসেবে থাকে? জোড়ায় জোড়ায়। সাপোজ একটা মূল যদি a প্লাস ib হয়
শিওর থাকো আমাদের অপর মূল হবে হচ্ছে a মাইনাস আইবি। বুঝছো? একটা মূল যদি a প্লাস আইবি হয় আর একটা মূল হচ্ছে a মাইনাস আইবি, যেটাকে বলি আমরা অনুবন্ধী জটিল মূল। এটাকে আমরা বলি হচ্ছে অনুবন্ধী জটিল মূল। আচ্ছা, ওকে। তার মানে আমরা যদি কখনো একটা মূল জানি জটিল মূল, তাহলে অপর জটিল মূল কিন্তু ইজিলি আমরা জেনে যেতে পারি। তো দেখো আমাদের এখানে 3 প্লাস রুট 5i একটা মূল দেয়া আছে, তাহলে অপর মূলটা কত হবে তোমরাই বলো। জাস্ট প্লাসের জায়গায় এখানে মাইনাস চলে আসবে, 3 মাইনাস রুট 5i। তো এটা হবে আমাদের অপর মূল। তো আমরা তিনটা মূলের ভিতরে একটা মূল দেওয়া আছে এবং আরেকটা মূল বের করে ফেললাম। এখন থার্ড আরেকটা মূল আছে না, সেটা আমাদের বের করতে হবে। তো এইটার জন্য আমরা কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমরা শিখে আসলাম এই লাইনটা ইউজ করতে পারি, তিনটা মূলের যোগফল। এটা বের করার একটা কিন্তু আমরা ফর্মুলা পেলাম মাইনাস বি বাই এ। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা মূল এটা আর একটা মূল এটা, আর ধরে নিব হচ্ছে অপর যে মূলটা থাকবে সেটা হচ্ছে আমাদের আলফা। ওকে, তাহলে আমরা তিনটা মূলকে যদি দেখতে চাই, তিনটা মূলের সামেশন, একটা হচ্ছে আমাদের আলফা, আরেকটা হবে কি বলতো, আরেকটা হবে হচ্ছে 3 প্লাস রুট ওভার 5i, আর আরেকটা হচ্ছে 3 মাইনাস রুট ওভার 5i, রাইট? আচ্ছা, তো এবং এইটা সমান আমাদের কত হবে একটু লক্ষ্য করো তো। এই তিনটা মূলের যোগফল আসলে কিভাবে বের হবে? মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর এ হচ্ছে এক্স কিউবের সহগ, এবং তার আগে কিন্তু একটা মাইনাস আছে। তাহলে এইটা যদি আমরা মেনে নিই, তাহলে আমরা এখানে কি ডিরেক্ট 9 লিখতে পারি না? দেখো, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -9, উপরে যাচ্ছে -9, নিচে আসতেছে এক্স কিউবের সহগ, সেটা হচ্ছে 1। তো উপরে -9, নিচে 1, আর বাম পাশে একটা মাইনাস আছে। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +9 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা পরবর্তী লাইনগুলোতে যদি প্রসিড করি, আমাদের এইটা আর এটা ভ্যানিশ, প্লাস মাইনাস আছে, এবং পরবর্তী লাইনটাতে আমরা লিখতে পারি আলফা প্লাস 6 ইকুয়ালস টু 9, তাই না? এবং এর পরের লাইনে আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এটা হলো 3। এখন কি আমাদের তিনটা মূল বের হয়ে গেল? একটা মূল হচ্ছে এটা, আরেকটা মূল দেওয়া ছিল, এবং অপর মূলটা হচ্ছে আমরা এই যে অনুবন্ধী জটিল মূলের কনসেপ্ট সেটা দিয়ে বের করতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হিসেবে আসবে? আমাদের অ্যান্সার তাহলে কোনটা হিসেবে আসতেছে বলো তো? আমাদের অ্যান্সার কিন্তু আসতেছে সি নাম্বারটা। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে? আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা ইকুয়েশন দেয়া আছে 1/x প্লাস 1/2p মাইনাস x, এবং এটা সমান দেয়া আছে 1। তো এই ইকুয়েশনে আমাদের বলা হয়েছে মূলদ্বয়ের পার্থক্য। তার মানে ২ টা মূল আছে এবং ২ টা মূলের যে বিয়োগফল সেটা আমাদের বলে দিছে। এবং এই সমীকরণে x ছাড়া, মানে x তো চলক হিসেবে আছে, এবং একটা আননোন তুমি দেখতে পারবা। সেই আননোনটা হচ্ছে p। সেই আননোনের ভ্যালুটা তোমার কাছে জানতে চাওয়া হইছে। তো এই ইকুয়েশনটা কিন্তু খুব একটা সুন্দর রূপে নাই, খুব একটা সুন্দর শেপে নাই। দেখতে পাচ্ছ x নিচে আছে ভগ্নাংশের মতো করে, তাই না? তো এটাকে আমরা একটু সুন্দর শেপে আনার ট্রাই করি। তো সুন্দর শেপে আনার জন্য কিন্তু খুব একটা কষ্ট করতে হবে না। আমরা বাম পক্ষে যদি একটু সুন্দরভাবে লসাগু করে দিই, তাহলে দেখো তো লসাগু করে যদি একটু যোগ করি বাম পক্ষে, তাহলে কি আমরা এরকম লিখতে পারি x ইনটু 2p মাইনাস x। আর উপরে তাহলে কি আসে দেখো তো? উপরে আসবে হচ্ছে 2p মাইনাস x প্লাস x, তাই আসে না? উপরে কিন্তু এরকমই আসলো। এবার ডান পাশে আমাদের কিন্তু 1 ছিল, 1ই থাকলো। এবার তুমি একটু লক্ষ্য করো তো, x আর x মাইনাস, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি চলে গেল। এবার পরবর্তী লাইনটা আমরা যদি লিখতে চাই, তাহলে এই নিচে অর্থাৎ হরে যেটা আছে এটা একটু ভিতরে গুণ করে দিই। গুণ করে দিয়ে এটাকে আমি ওই পাশে শিফট করে ফেলতে পারি। তাহলে তুমি বাম পক্ষে পাবা হচ্ছে শুধু 2p, আর ডান পক্ষে এটা গুণ করে ওই পাশে শিফট করে দিচ্ছি। তাহলে আমরা পাবো হচ্ছে 2px মাইনাস স্কয়ার। ওকে? এবার আমরা সবকিছুকে বাম পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসবো। তো সবকিছুকে তুমি একটু এক পাশে নিয়ে আসো তো। স্কয়ার মাইনাস 2px প্লাস 2p ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে আমাদের সুন্দর ইকুয়েশন নাকি? এই ইকুয়েশনটা দেখতে খুব একটা সুন্দর ছিল না, এখন দেখতে মোটামুটি সুন্দর হইছে। তো এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি একটা আননোন আছে, সেটা হচ্ছে p, এবং সেইটাই আমাদের বের করার টার্গেট। ওকে? তো এটার জন্য আমাদের কিন্তু আসলে মূলদ্বয়ের পার্থক্য দেওয়া আছে। ওকে? তো যাই হোক, এই ম্যাথটা করার আগে আমাদের দ্বিঘাত সমীকরণের মূল সহগের যে সম্পর্ক
যেমন আমরা আগের ম্যাথে দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক শিখে আসছি। এখন হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্কটা একটু রিভিউ করে ফেলি। ঠিক আছে? আচ্ছা। তো আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি লিখি, এটা দেখতে আমাদের এরকম হবে। এটা হচ্ছে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো ধরি এই আদর্শ দ্বিঘাত সমীকরণের ২ টা মূল। আমরা মূল ২ টা ধরে নিই। মূল সমূহ বা মূলদ্বয়। একটা হচ্ছে আমাদের আলফা আরেকটা হচ্ছে বিটা। ২ টা মূল। তো আমরা যদি মূলদ্বয়ের সামেশন দেখতে চাই আলফা প্লাস বিটা, সেটা কিন্তু হয় হচ্ছে -b/a। আর আমরা যদি মূলদ্বয়ের গুণফল দেখতে চাই আলফা ইনটু বিটা, সেটা আমাদের কত হয়? সেটা কিন্তু হয় হচ্ছে c/a। যেখানে a, b, c এর পরিচয় দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বুঝতে হবে। a হচ্ছে তোমার x স্কয়ারের সহগ, b হচ্ছে x এর সহগ আর c হচ্ছে ধ্রুবপদ। ওকে? তাহলে আমরা মূলদ্বয়ের যে যোগফল সেই ফর্মুলাটা কেমন? -b/a। তাহলে কি আমরা এভাবে বলতে পারি মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b মানে x এর সহগ আর a মানে হচ্ছে x স্কয়ারের সহগ, অর্থাৎ -x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। সিমিলারলি আমরা আলফা বিটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফল যদি দেখতে চাই, এটা কি আমরা এভাবে বলতে পারি? তো ধ্রুবপদ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, কারণ ধ্রুবপদ হচ্ছে c এবং a হচ্ছে x স্কয়ারের সহগ। তো এভাবে আমরা যদি জিনিসটা একটু মনে রাখি, তাহলে মনে হয় ক্যালকুলেশন করা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, ওকে। তো এখন আমাদেরকে বলে দিয়েছে মূলদ্বয়ের পার্থক্য। কি বলে দিচ্ছে? আমাদেরকে বলে দিছে মূলদ্বয়ের পার্থক্য। তো মূলদ্বয়ের পার্থক্য বলে দেওয়ার মানে কি? যদি আমরা ২ টা মূল চিন্তা করি, একটা মূল হচ্ছে আলফা আরেকটা মূল হলো বিটা। যদি চিন্তা করি আমরা আমাদের নিজেদের প্রয়োজনে ধরে নিচ্ছি যে আলফা আর বিটার মধ্যে একটা বড় হবে একটা ছোট হবে, খুব স্বাভাবিক। তাহলে আমরা মূলদ্বয়ের বিয়োগফল বা পার্থক্য সেটা কি এরকম পাবো না? এটাই তো। তাহলে এই জিনিসটা আমাদের বলে দিছে অ্যান্ড আমাদের হচ্ছে পি এর ভ্যালু বের করে দিতে হবে। এখন আমরা একটা ফর্মুলার কথা কি মনে আছে? আমরা কি এরকম করে কখনো লিখেছি এর আগে? দেখো তো। আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস তোমার হচ্ছে 4 ইনটু আলফা বিটা। এরকম জিনিস মনে হয় আমরা দেখছি। ক্লাস 9-10 থেকেই বা 6-7 থেকেই মনে হয় এই ফর্মুলাটা ইউজ করি। ওকে? a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা আরকি। তো ওইটা থেকে আমরা যদি একটু রূপান্তর করতে চাই, তাহলে দেখো আলফা মাইনাস বিটা এইটার কিন্তু ভ্যালু তোমার বলে দিয়েছে √5। এবার তুমি একটু চেক করে দেখো তো, তোমাকে কিন্তু এখানে দেখানো হয়েছে মূলদ্বয়ের কি দেখানো হয়েছে? এখানে আছে তোমার যোগফল আর এখানে আছে মূলদ্বয়ের গুণফল। তো তুমি এই ইকুয়েশনের দিকে তাকিয়ে ধুপধাপ মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল কি বলতে পারো? একটু লক্ষ্য করে দেখো তো এই ইকুয়েশনের দিকে তাকিয়ে। তো যোগফল যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা। মূলদ্বয়ের যোগফল বের করার ফর্মুলা কি? -b/a অর্থাৎ -x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। তো এখানে দেখো মাইনাস আমরা বসাচ্ছি, বসিয়ে x এর সহগ হচ্ছে -2p আর x স্কয়ার এর সহগ হচ্ছে 1। তাহলে মাইনাস 2p আর x স্কয়ার এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা আল্টিমেটলি এখান থেকে কি শুধু 2p পাবো না? ভেবে দেখো তো। এই ফর্মুলা অর্থাৎ x এর সহগ যাচ্ছে উপরে আর x স্কয়ার এর সহগ আসতেছে নিচে এবং তার আগে একটা মাইনাস চিহ্ন আছে। আচ্ছা, এবার আমরা মূলদ্বয়ের যদি গুণফল দেখি, সেটা কি? ধ্রুবপদ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। তো তুমি দেখো ধ্রুবপদ হচ্ছে 2p আর x স্কয়ার এর সহগ হচ্ছে 1। তাহলে তুমি শুধু পাবা কি বলো তো? 2p পাবা। দেখো তো জিনিসটা রিলেট করা যাচ্ছে কিনা? যাচ্ছে মনে হয়। তো আমরা এইখানে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল পেয়ে গেছি। এবার এই ভ্যালু ২ টাকে আমরা কি এখানে ইনপুট দিতে পারি? যদি পারি তাহলে দেখো তো জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা? এখানে আমরা লিখব 2p এর উপরে স্কয়ার মানে 4p স্কয়ার, একটা মাইনাস চিহ্ন। আর এখানে আলফা বিটার সাথে কি দেখতে পাচ্ছ? 4 গুণ। কাজেই 2p এর সাথে তোমার 4 গুণ হবে। তো 2p এর সাথে 4 গুণ হলে কত হয়? 8p হয় মনে হয়, নাকি? 8p তো হয়। এবার দেখো উভয় পাশে রুট আছে, উভয় পাশে বর্গ করে দিবা, স্কয়ার করে দিলে রুট ভ্যানিশ। তখন আমরা এরকম একটা কিছু পাবো। 5 = 4p স্কয়ার মাইনাস 8p। তারপরে সবকিছুকে তুমি যদি এক পাশে নিয়ে আসো, সবকিছুকে যদি এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো তো এরকম কিছু একটা তৈরি হয় কিনা? 4p স্কয়ার মাইনাস 8p মাইনাস 5 = 0। এটা তৈরি হচ্ছে না। এখন দেখো এটা একটা
দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে এবং সেই দ্বিঘাত সমীকরণের আননোনটা হচ্ছে তোমার পি। দ্বিঘাত সমীকরণের আননোনটা কি বলতো? পি। তো এই পি এর ভ্যালু তোমার এখন বের করা লাগবে, তাহলেই তো ম্যাথ শেষ। তো দেখো এটা মনে হয় মিডল টার্মের মধ্যে মাধ্যমে করা যায়। ৪ ৫ ২০, ২০ যদি তুমি ১০ আর ২ দিয়ে করো তাহলে কিন্তু মিলে যাচ্ছে। অথবা তুমি যদি চাও এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে দ্বিঘাত সমীকরণটা সলভ করে ফেলবা, এটাও করতে পারো। তো এটা করে আমরা পি এর ২ টা মান পাবো। তো পি এর ২ টা মান যদি তুমি দেখো ক্যালকুলেটর ব্যবহার করে বা হাতে, হাতে করে তাহলে তুমি পাবা হচ্ছে -½ পাবা আর 5/2 পাবা। এটা পাবা। তো দেখো তো এটা আমাদের অপশনে আছে কিনা? এই যে এই নাম্বারে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা হচ্ছে আমাদের একটু পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো পরবর্তী প্রশ্নে আমাদের হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে এবং দিয়ে বলছে এই সমীকরণের একটি মূল অপরটির সমান হলে, একটি মূল অপরটির বর্গের সমান হলে, একটি মূল যদি অপরটির বর্গের সমান হয় তাহলে আমাদের পি এর মানসমূহ কেমন হবে? দেখো পুরো দ্বিঘাত সমীকরণের ভিতরে একটা আননোন কিন্তু রয়ে গেছে এবং সেই আননোনটা আছে হচ্ছে কনস্ট্যান্ট পদের পজিশনে, যেটা হচ্ছে পি। এই পি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে। ওকে? এবং আমাদের বলে দিয়েছে সমীকরণে যে ২ টা মূল আছে, এই ২ টা মূল হচ্ছে একটা অপরটার বর্গের সমান। তো তাহলে আমরা একটু ধরে নিচ্ছি যে সমীকরণের একটা মূল যদি আলফা হয়, অপর মূল কি হবে? নিশ্চয়ই আলফা স্কয়ার হবে। তাই না? একটা মূল যদি আলফা হয়, অপর মূল নিশ্চয়ই আলফা স্কয়ার হবে। এবার আমরা দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক শিখে আসলাম কিছুক্ষণ আগে। তাই না? তো সেখান থেকে আমরা বলতে পারি মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস আলফা স্কয়ার, মূলদ্বয়ের যোগফল। এটা সমান কি লেখা যায় জানো? -x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ, তাই তো? তাহলে দেখো -x এর সহগ হচ্ছে 6 আর x স্কয়ার এর সহগ হচ্ছে 27। আচ্ছা থাকলো। এবার আমরা মূলদ্বয়ের একটা গুণফল দেখতে চাই। একটা মূল হচ্ছে আলফা আর একটা আলফা স্কয়ার, গুণ করলে কত হবে? আলফা কিউব। এবং মূলদ্বয়ের গুণফলের আমরা যে ফর্মুলাটা জেনে এসেছি কিছুক্ষণ আগে মূল সহগ সম্পর্ক থেকে, সেটা কি ছিল? ধ্রুবপদ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। তো তুমি একটু দেখো তো ধ্রুবপদটা এটা না? এটাই তো ধ্রুবপদ। তাহলে আমরা লিখে ফেলি ধ্রুবপদ p+2 ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। এটা হচ্ছে 27। এই ২ টা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম মূল সহগ সম্পর্ক থেকে, যোগফল এবং গুণফল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ১ম যে তথ্যটা আমরা পেয়েছি যোগফল, এইটাকে আমরা যদি একটু কাটাকাটি করি দেখো তো এখানে কি আসে? ৩ দিয়ে মনে হয় কাটাকাটি করা যায়। উপরে আসবে তোমার ২ আর নিচে আসবে তোমার হচ্ছে ৯, তাই না? ২/৯ আসবে কাটাকাটি করলে। তো এরপর উভয় পক্ষকে একটু ৯ দিয়ে গুণ করা যায় না? উভয় পক্ষকে কি করা যায়? ৯ দিয়ে গুণ করা যায়। তো উভয় পক্ষকে যদি ৯ দিয়ে গুণ করো তাহলে পরবর্তী লাইনটা কি এরকম হয় দেখো তো? 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা আর এই পাশে তোমার পড়ে থাকবে -2, ওটাকে যদি বাম পাশে নিয়ে আসো তখন সেটা কিন্তু হয়ে যাবে তোমার +2। এটাই তো হচ্ছে। তো এখান থেকে তুমি দেখো একটা মাত্র আননোন আছে সেটা হচ্ছে আলফা। এবার ক্যালকুলেটরে তুমি দ্বিঘাত সমীকরণ সলভ করে ফেলবা। আলফার কিন্তু তুমি ২ টা ভ্যালু পাবা। ঠিক আছে? তো এই ২ টা ভ্যালু আমাদের কি, কি হবে? তুমি যদি ক্যালকুলেটরে সলভ করো দেখবা আলফার একটা ভ্যালু হবে হচ্ছে -1/3 আরেকটা ভ্যালু হবে -2/3। কথা ঠিক আছে? তো এবার আমাদের যে পরবর্তী একটা ইকুয়েশন আমরা বের করছিলাম, এটাকে ধরো আমরা একটা নাম দিলাম। এটা হচ্ছে আমাদের স্টার ইকুয়েশন। ঠিক আছে? সো এই স্টার ইকুয়েশনে তুমি যদি আলফার ভ্যালু বসাও, আলফার তো ২ টা ভ্যালু আছে, তো ২ বার বসাবা। বসিয়ে তুমি কি পি এর ভ্যালুটা বের করতে পারবা না? পারবা কিন্তু। তাহলে আমরা একটু বসাই। তো আলফার ভ্যালু আমরা একবার হচ্ছে -1/3 বসাবো। কোথায় বসাবো? স্টার ইকুয়েশনে। তাহলে বসাও তো। আলফার ভ্যালু -1/3 যদি তুমি এখানে বসাও, তাহলে তুমি কি এইটা পাচ্ছ না? -1/27 এটাই তো পাচ্ছ। আর ডান পক্ষে তো যা আছে তাই। ডান পক্ষে আছে হচ্ছে -p+2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 27। ঠিক আছে? আর আলফার ভ্যালু তুমি যদি -2/3 বসাও তার ইকুয়েশনে, তাহলে দেখো তো কি আসে? 2/3 তার মানে কি 8/27 কিউব করতেছি বাম পক্ষে। তাহলে আমরা পাবো হচ্ছে -8/27 আর ডান পাশে তোমার যা আছে তাই। এটা হচ্ছে তোমার -p+2 ডিভাইডেড বাই
27। এবার আমরা একটু দেখো তো এখান থেকে পি এর ভ্যালু সহজে বের করতে পারি নাকি পারি না। প্রথমটা থেকে দেখবা দুই পাশ থেকে 27 27 ভ্যানিশ, মাইনাস মাইনাস ভ্যানিশ। তোমার জাস্ট এখন বাম পাশে পড়ে আছে 1 আর ডান পাশে পড়ে আছে p + 2, তাই না? তো এখান থেকে তুমি যদি 2 টাকে সাইড ট্রান্সফার করো তাহলে তুমি কিন্তু p এর ভ্যালু পেয়ে যাচ্ছ -1। তাহলে এই হচ্ছে তোমার একটা অ্যান্সার p এর মান। তারপরে এখান থেকে যদি তুমি p এর ভ্যালু বের করতে চাও 27 27 কাটা, মাইনাস মাইনাস কাটা। এখান থেকে তুমি একটু p এর ভ্যালু বের করো তো, 2 টাকে এই পাশে একটু শিফট করে দাও। তাহলে তুমি p এর ভ্যালু কত পাচ্ছ? 8 - 2, অর্থাৎ p এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার 6। তাহলে p এর একটা ভ্যালু হচ্ছে -1 আরেকটা ভ্যালু হচ্ছে 6। তাহলে আমরা যদি দাগাই এই নাম্বারই তো দাগাবো, -1 আর 6। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। এবার আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা হলো এরকম যে k এর মান কত হলে এই সমীকরণটির মূলগুলো পরস্পর উল্টা হবে, পরস্পর উল্টা হবে। আচ্ছা, তাহলে উল্টা কথাটার মানে কি? উল্টা কথাটার একটা আলাদা ভাষার মাধ্যমে প্রকাশ করা যায়। সেটাকে আমরা বলি হচ্ছে গুণাত্মক বিপরীত। আমরা এটাকে বলতে পারি গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত বলতে পারি এটাকে। গুণাত্মক বিপরীতটা কেমন? একটা মূল যদি হয় আমাদের আলফা, অপর মূল হবে হচ্ছে 1/আলফা। বুঝতে পারছি? এই জিনিসটাকে বলি আমরা গুণাত্মক বিপরীত। বা এটাকে ইংরেজিতে কিন্তু ইনভার্সও বলা যায়। তো যাই হোক, তো আমাদের বলেছে এই আমাদের সমীকরণের মূলগুলো পরস্পর যদি উল্টা হয়ে থাকে তাহলে আমাদের এখানে একটা আননোন আছে, সেই আননোনটা হচ্ছে কে, এবং কে এর ভ্যালুটা আমাদেরকে বের করে দিতে হবে। ওকে, তো আমরা তো হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক শিখে আসছি। তো সেখান থেকে আমরা যদি মূলদ্বয়ের গুণফল এই জিনিসটা ইউজ করি তাহলে কি আমরা লিখতে পারি আলফা ইন্টু 1/আলফা মূলদ্বয়ের গুণফল। এটা কি কেমন ভাবে আসে বলো তো? এটা কিন্তু আসে আমাদের ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তো তুমি দেখো ধ্রুবপদ এখানে কত, 3k + 1, আর এক্স স্কয়ারের সহগ কত, k স্কয়ার - 3, তাই তো? তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে তোমার জাস্ট k এর ভ্যালু বের করা লাগবে। তুমি দেখতে পাচ্ছ বাম পাশে তোমার আলফা আলফা সুন্দরভাবে কাটাকাটি যাবে, গেল কাটাকাটি। বাম পাশে পড়ে থাকলো শুধু 1। কাজেই তুমি যদি একটু আড়াআড়ি গুণ করে দাও তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো, k স্কয়ার - 3 = 3k + 1। সবকিছুকে একটু বাম পাশে নিয়ে আসো তো। k স্কয়ার - 3k -4 হবে না? তাই তো হবে। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম করছে এবং এই দ্বিঘাত সমীকরণের একমাত্র আননোন হচ্ছে কে। তাহলে এই কে এর ভ্যালুটা বের করলেই তো আমাদের ম্যাথ শেষ। তো তুমি এটাকে মিডল টার্মের মাধ্যমে ট্রাই করতে পারো, তার এক ক্ষেত্রে মিলে যাওয়ার কথা। অথবা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে দ্বিঘাত সমীকরণের ভ্যালু অর্থাৎ মূল যেটা হচ্ছে কে সেটা বের করতে পারো। তো তুমি দেখবা কে এর ভ্যালু আসবে হচ্ছে 4 এবং -1। ক্যালকুলেটর ব্যবহার করেও দেখতে পারো অথবা মিডল টার্মের মাধ্যমেও তুমি করতে পারো। তো এই অপশনটা কিন্তু সি তে আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা তাহলে এখন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, বলা আছে 2 - i is a solution of the equation। এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে 2 - i এবং আমাদেরকে বলে দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ k, অর্থাৎ k এর মান আমাদেরকে বের করতে বলছে, তাই না? দেখো তো k টা কোথায় আছে? এই যে সমীকরণটা দেয়া আছে এই সমীকরণের ধ্রুবপদ হিসেবে k কে দেখানো হয়েছে। এই আননোনটার ভ্যালু আমাদের একটু বের করে দেখাতে হবে। কথা কি ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে যে মূলটা দেওয়া আছে বা যে সলিউশনটা দেয়া আছে সেটাকে একটু অবাস্তব সংখ্যা বা একটা জটিল সংখ্যা না? এবং আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি একটা ম্যাথে, দ্বিঘাত সমীকরণের একটা ম্যাথ ছিল, ওখানে শিখে আসছি, একটু মনে করে দেখো যে জটিল মূলগুলো কিভাবে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, অনুবন্ধী হিসেবে থাকে। কাজেই একটা মূল যদি 2 - i হয়, অপর মূল হবে তোমার 2 + i। এটা হবে অপর মূল। একটা মূল যদি 2 - i হয়, অপর মূল কি হবে? 2 + i হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অপর মূল। ওকে, তো আমরা এখন এই দ্বিঘাত সমীকরণের ২ টা মূল জানি না। ২ টা মূল কিন্তু আমরা জানি। একটা দেওয়া ছিল, আরেকটা আমরা টেকনিক্যালি বের করে ফেলছি। ওকে, তো এইটা দিয়ে আমাদের কাছে এখন হচ্ছে k এর ভ্যালু বের করা লাগবে। এখন আমরা মূল সহগ সম্পর্ক শিখছি।
দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্কটা আসলে কেমন? মূলদ্বয়ের গুণফল সমান ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে একটু দেখো মূলদ্বয়ের গুণফল, একটা মূল হচ্ছে তোমার 2 মাইনাস আই, আরেকটা মূল হচ্ছে 2 প্লাস আই। এই যে মূলদ্বয়ের গুণফল আমরা ইউজ করলাম। এটা কি ছিল? ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তো ধ্রুবপদটা হচ্ছে কে আর এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1। তাহলে ধূপধাপ কে এর ভ্যালু বের হয়ে যাবে। এখন ভাই বাম পাশে যে গুণটা আছে এই গুণটা হচ্ছে জটিল সংখ্যার গুণ। এটা কি অনেক কঠিন একটা গুণ? একটু খেয়াল করো, আমাদের এখানে কিন্তু দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল হিসেবে আছে, তাই না? অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কিন্তু বের করা খুবই সহজ। এভাবে করবা, প্রথমে যে তুমি বাস্তব পার্টটা দেখবা, বাস্তব পার্ট এখানে কত 2 না, তো এই বাস্তব পার্টটা নিবা এবং তার উপরে স্কয়ার করে দিবা, তারপর একটা প্লাস চিহ্ন দিবা। ঠিক আছে, বাস্তব পার্টটা নিবা, স্কয়ার করে দিবা, তারপর একটা প্লাস চিহ্ন নিবা, নিয়ে তুমি দেখবা আয়ের সহগ কত আছে, আয়ের সহগটা নিবা, দেখবা আমাদের আয়ের সহগ 1 আছে, নিয়ে তার উপরে স্কয়ার করে দিবা। তো এখানে তুমি -1 লিখো বা +1 লিখো, কোনো ম্যাটার কি করে? স্কয়ার আছে না, কোনো ম্যাটার করে না। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে এই যে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা আছে সেটার গুণফলের রেজাল্টটা সহজে কিন্তু বের করা যায়। আর ডান পক্ষে তুমি তো কে পাচ্ছ। তো এখান থেকে তুমি কে এর যে ভ্যালুটা পাবা সেটা 2 দুগুণে 4 আর 1 এ 5। তো আমরা পাচ্ছি হলো কে এর ভ্যালু কত বলো তো? 5। তো কে এর ভ্যালু 5 এইখানে দেয়া আছে। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। কথা কি ঠিক আছে? ওকে। এবার তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে বলা আছে যদি একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের মূলদ্বয়ের অনুপাত এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মূলদ্বয়ের অনুপাত সমান হয়, অর্থাৎ দুইটা ইকুয়েশনের মূল যে দুইটা আছে সেগুলোর অনুপাত যদি সমান হয়ে থাকে তাহলে কে এর মান কত সেটা আমাদের বের করে দিতে হবে। একটু দেখো তো কে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ইকুয়েশনে কে নামে একটা আননোন জিনিস দেয়া আছে এবং সেটা আছে কি হিসেবে? এক্স এর সহগ হিসেবে। এবং সেকেন্ড যে ইকুয়েশনটা দেয়া আছে এই ইকুয়েশনে কি সম্পূর্ণরূপে দেয়া নাই? সম্পূর্ণরূপে কিন্তু দেয়া আছে। তুমি দেখবা প্রত্যেকটা সহগ দেওয়া আছে, আবার হচ্ছে ধ্রুবপদটাও দেওয়া আছে। এখানে কিন্তু কোনো আননোন জিনিসপত্র বলে নাই। তাই তো? আচ্ছা। তো আমাদের এই যে সম্পূর্ণ ইকুয়েশন বা নোন ইকুয়েশন সেটাকে আমরা একটু নিয়ে আসি। সেটা হচ্ছে আমাদের স্কয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে নোন একটা ইকুয়েশন। আর যে ইকুয়েশনে একটা আননোন কে আছে সেই ইকুয়েশনটাকে যদি আমি লিখি সেটা হচ্ছে আমাদের স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আমরা এই ইকুয়েশন গুলোতে মূলগুলো একটু ধরে নিব। এমনভাবে ধরবো যেন এই শর্তগুলো স্যাটিসফাই হয়। শর্তটা কি ছিল? আমাদের এই দুইটা সমীকরণের যে মূল দুইটা পাওয়া যাবে, মূলগুলোর অনুপাত হবে পরস্পর সমান, তাই না? অনুপাত হবে পরস্পর সমান। তো আমরা ধরে নিচ্ছি এইটার মূল হইতেছে তোমার আলফা বিটা, বুঝছো? এটার মূল কি ধরে নিলাম? আলফা বিটা। এবং এইটার মূল আমরা ধরে নিচ্ছি হলো এম আলফা এম বিটা। এখন একটু দেখি তো আমাদের যে শর্তটা বলছিল সেই শর্তটা আদৌ আমরা সত্য করতে পারছি কিনা। দেখো তো দুইটা মূল আলফা এবং বিটা, অনুপাত, অনুপাত মানে তো ভাগফল, তাই না? আলফা বিটার অনুপাত কত? আলফা ডিভাইডেড বাই বিটা। আর এখানে যে দুইটা মূল আমরা ধরেছি সেটার অনুপাত একটু বের করার ট্রাই করো তো। এম আলফা ডিভাইডেড বাই এম বিটা। এম কাটাকাটি গেল, তাহলে আমরা কি পাবো? আলফা ডিভাইডেড বাই বিটা। তাহলে এখানকার অনুপাত তো আলফা বাই বিটা, এখানে অনুপাত কিন্তু আলফা বাই বিটা। তার মানে আমাদের মূলদ্বয়ের অনুপাত যে সমান হতে হবে এই কন্ডিশনটা কি আমরা সত্য হিসেবে দেখাতে পারছি? হ্যাঁ, পারছি মনে হয়, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা একটু প্রসিড করি। আচ্ছা, বাম পক্ষের মানে বাম পাশে আমি যে ইকুয়েশনটা লিখছি সেটার দিকে একটু তাকিয়ে দেখো তো। এখানে আমরা যদি মূলদ্বয়ের যোগফল এই ফর্মুলাটা ইউজ করি, মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা যেন কি ছিল? উপরে x এর সহগ, নিচে x স্কয়ারের সহগ, তাই তো? দেখো উপরে x এর সহগ হচ্ছে -2 আর x স্কয়ারের সহগ হচ্ছে 1। তার আগে আবার একটা মাইনাস চিহ্ন দিতে হয়। মনে পড়ে? তাহলে জিনিসটা হবে এরকম -2/1, অর্থাৎ তুমি পাবা হচ্ছে শুধু 2, তাই তো? আর মূলদ্বয়ের গুণফল সেটা যেন কি ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। ধ্রুবপদ 9, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1। তো আমরা কিন্তু এখানে এটা লিখে দিতে পারি। পারি কি? পারি না। ধ্রুবপদ হচ্ছে 9 আর এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, অর্থাৎ 9/1। তার মানে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে শুধু 9। ওকে। তো এবার আমরা এই পাশেও সিমিলার কাজগুলো একটু করব। দেখো তো এই পাশে যদি আমরা হচ্ছে সিমিলার কাজগুলো করতে চাই তাহলে কেমন অবস্থা হয়? এখানে আমরা মূলদ্বয়ের যোগফল নিতে চাই। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল লিখতেছি এম আলফা ইন্টু এম আলফা প্লাস এম বিটা। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে এম আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের যোগফল, তাই না?
এবং এই মূলদ্বয়ের যোগফল ফর্মুলা তো আগের মতোই আছে, সেটা হচ্ছে এক্স এর সহগ যাবে উপরে, এক্স স্কোয়ারের সহগ আসবে নিচে এবং তার আগে একটা মাইনাস চিহ্ন। তো এগুলো মেইনটেইন করলে তুমি কিন্তু মাইনাস কে পাবা। এক্স এর সহগ হচ্ছে কে আর এক্স স্কোয়ারের সহগ যেহেতু 1, তাই না? আচ্ছা, আর মূলদ্বয়ের গুণফল সেটা তুমি ইউজ করতে পারো। মূলদ্বয়ের গুণফল হচ্ছে এখানে একটা হলো এম আলফা আর একটা হলো এম বিটা। তো আমরা পাবো কি এম স্কোয়ার আলফা ইনটু বিটা। তো এই যে দেখো এম স্কোয়ার আলফা ইনটু বিটা এবং এইটা সমান তুমি কত পাচ্ছ? গুণফলের ফর্মুলাটা কি ছিল? ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো ধ্রুবপদ হচ্ছে 1, এক্স স্কোয়ারের সহগও 1। তাহলে আমরা কি 1/1 সমান 1 পেয়ে যাচ্ছি। কথা কি ঠিক আছে? ওকে, এবার একটু কাজ করো তো এভাবে তুমি। এভাবে যদি একটু কাজ করো, দেখো আলফা প্লাস বিটা এটার পরিবর্তে কি লেখা যায়? শুধু 2 লেখা যায়। তাহলে এখানে কি আমরা লিখতে পারি এরকম যে 2m ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে। ওই মাইনাসটাকে আমরা একটু এই পাশে শিফট করে দিলাম। তাহলে -2m ইকুয়ালস টু কে লেখা যায় তো নাকি? আচ্ছা, আর এইখানে একটু দেখো তো আলফা ইনটু বিটা সেটার ভ্যালু কত বলে দেওয়া হয়েছে? 9। তাহলে আমরা কি লিখতে পারি m স্কয়ার ইনটু 9 হচ্ছে 1 এর সমান। আলফা বিটার পরিবর্তে জাস্ট 9 বসিয়ে দিয়েছি। এখন পরবর্তী লাইনে তুমি যদি একটু m এর ভ্যালু বের করো, বলো তো সেই m এর ভ্যালুটা কত হবে? m স্কয়ার 1/9 এবং m হবে হচ্ছে প্লাস মাইনাস 1/3। তো এটাই তো আমাদের m এর ভ্যালু চলে আসলো। আচ্ছা, তাহলে লক্ষ্য করো তো আমাদের এখন পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? একটু চিন্তা করে বলো তো। দেখো আমরা অলরেডি m এর ভ্যালু জানি এবং আমাদের টার্গেটটা কি বলো তো? k এর ভ্যালু বের করা। তো k কোথায় আছে? এই যে এই জায়গাটাতে k ছিল না? এবং এই k বের করার জন্য তোমার জাস্ট m জানা প্রয়োজন এবং সেই m টাও তুমি অলরেডি জেনে আসছো। কাজেই আমরা এখন জিনিসটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো -2 ইনটু m এর জায়গায় বসবে হচ্ছে +-1/3। ঠিক আছে? তো আমরা কি এই জিনিসটা জানি? প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ হোক অথবা প্লাস গুণ হোক, সেটা কিন্তু প্লাস মাইনাস হিসেবেই থাকে। তাহলে আমরা জিনিসটা পাবো কিন্তু এভাবে যে +-2 এর সাথে এই জিনিসটা গুণ, অর্থাৎ 2/3 চলে আসছে তোমার। দেখো তো তাই আসে না? -2 আর m গুণ করে দিছি জাস্ট। আর ডান পাশে তুমি পাচ্ছ দেখো k। তাহলে এভাবে আমরা k এর কিন্তু মানটা পেয়ে গেলাম। দেখো তো এই অপশনটা কোথায় আছে? এই নাম্বারে আছে। ওকে, তো এই প্রশ্নটা হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 তে এসেছিল এবং একই সাথে হচ্ছে এই প্রশ্নটা আবার আসছিল, বুঝছো? বুয়েটেও আসছিল, মনে হয় গত বছরই আসছিল। 23 সালে মনে হয় আসছিল। ওকে, ঠিক আছে। এবার আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের এইখানে একটা দ্বিঘাত সমীকরণের কথা বলা হয়েছে। দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি এইটা হয়ে থাকে, তাহলে উহার সমীকরণ কোনটি হবে? সেটা আমাদের বের করে দিতে হবে। এখন দেখো তো মূলটা কিভাবে দেওয়া আছে? মূলটা কি একটা বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? মূলটা কিন্তু আমাদের একটা অবাস্তব সংখ্যা এবং মূলটা একটা জটিল সংখ্যা। এবং এই জটিল সংখ্যায় আমাদের যে ইমাজিনারি নির্দেশক জিনিস i সেটা কোথায় আছে? সেটা কিন্তু হরে আছে। সেটা কিন্তু আমাদের লবে নাই। তো এই যে জটিল সংখ্যার রূপটা আছে, এটা কি খুব একটা সুন্দর রূপ? খুব একটা সুন্দর রূপ না। তো এটাকে সুন্দর বানাতে হবে। তো এটাকে সুন্দর বানানো খুবই সহজ। তুমি ক্যালকুলেটর নিবা, কমপ্লেক্স মোডে যাবা ক্যালকুলেটর। কারণ জটিল সংখ্যা নিয়ে ডিল করবা, অবশ্যই কমপ্লেক্স মোড লাগবে। তো তুমি হচ্ছে কমপ্লেক্স মোডে গেলা। গিয়ে এই জিনিসটা সুন্দরভাবে তুলবা। 1/2 + i তুলে একটা ইকুয়াল সাইন দিবা। বুঝছো? একটা ইকুয়াল সাইন দিবা। দেওয়ার পরে দেখবা ধুপ করে তোমার এরকম একটা রেজাল্ট দিবে। রেজাল্টটা হচ্ছে তোমার 2/5 -1/5 * i এরকম একটা রেজাল্ট তোমাকে প্রোভাইড করবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তো এই জিনিসটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, আবার ম্যানুয়ালিও করা যায়, বুঝছো? ম্যানুয়ালি কিভাবে করা যায়? এটা জানা থাকার কথা। সেটা হচ্ছে হরে যে জিনিসটা থাকবে, হরে যে জটিল পার্টটা থাকবে, সেই জটিল সংখ্যাটার অনুবন্ধী নিবা এবং অনুবন্ধী নিয়ে লব এবং হরকে গুণ করে দিবা। তাহলে এখানে যে হরে যেটা আছে সেটা হচ্ছে 2 + i, এটার অনুবন্ধী কত? 2 - i। কাজেই তুমি 2 - i দিয়ে লব এবং হরকে যদি গুণ করো, গুণ করে যদি তুমি একটু সিম্পলিফাই করে দেখবা এই জিনিসটা চলে আসছে। বুঝতে পারছো? আর ট্রাই করবা ক্যালকুলেটরের মাধ্যমে করার, দ্রুত হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা মূল। ওকে? তো যদি আমাদের এটা একটা মূল হয়ে থাকে, এখান থেকে আমাদের ইকুয়েশন তৈরি করতে হবে। আমরা তো জানি মূল মানেই তো x। কাজেই x = 2/5 - 1/5 * i।
এরকম হচ্ছে না জিনিসটা? এরকমই তো হচ্ছে। এবার পরবর্তী লাইনে গিয়ে তুমি এই যে কাল্পনিক পার্ট অর্থাৎ আয় বিশিষ্ট অংশ ওইটাকে রাখবে একপাশে আর বাকি সবকিছুকে বাম পাশে নিয়ে আসবা। তাহলে বাকি সবকিছুকে বাম পাশে যদি নিয়ে আসো তাহলে জিনিসটা মনে হয় দেখতে এরকম হওয়ার কথা। এরকম হওয়ার কথা। তাই না? আয়টাকে অর্থাৎ আয় বিশিষ্ট পার্টটাকে তুমি ডান পাশে রাখছো আর বাকি সবকিছুকে তুমি অন্য পাশে নিয়ে আসছো। এবার একটা জিনিস আমাদের করা লাগবে। সেই জিনিসটা হচ্ছে তোমার উভয় পক্ষে একটু স্কোয়ার করে দিব। উভয় পক্ষে স্কোয়ার করে দেওয়ার স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে এই যে আয়টা আছে, আয়কে আমরা ভ্যানিশ করতে চাই। তো আয়কে ভ্যানিশ করতে চাইলে উভয় পাশে স্কোয়ার করাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর প্রসেস। তাহলে আমরা উভয় পাশে স্কোয়ার করে দিচ্ছি। দিলাম উভয় পাশে স্কোয়ার করে। কথা ঠিক আছে। আমরা যদি এখন পরবর্তী লাইনে এটাকে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা পাবো যে স্কোয়ার মাইনাস 4/5 ইন্টু এক্স প্লাস 4/25 a মাইনাস b হোল স্কয়ারের যে ফর্মুলা সেই ফর্মুলাটার এপ্লাই করছি। আর ডান পাশে দেখো মাইনাসের উপরে স্কয়ার করলে মাইনাস ভ্যানিশ আর i এর উপরে স্কয়ার করলে কিন্তু একটা মাইনাস 1 আসে। তো ওভারঅল আমরা যে জিনিসটা পাবো সেটা কিন্তু -1/25 হবে। তাই হবে না? ওকে, ভেরি গুড। এবার পরবর্তী লাইনটার কথা আমরা একটু ভাবি। তো আমরা দেখতে পাচ্ছি এই একটা কনস্ট্যান্ট, এই একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে দেখো তো পরবর্তী লাইনটা কি এভাবে লেখা যায়? x স্কয়ার মাইনাস 4/5x আর এটাকে যদি এই পাশে আনি তাহলে তুমি পাবা 4/25 প্লাস 1/25 অর্থাৎ কি 5/25 ইকুয়ালস টু 0। ওকে, এবার একটু চিন্তা করে দেখো তো, একটু ভেবে দেখো তো 5 আর 25 কাটাকাটি গিয়ে কি হয়? 1/5 হয়, 1/5 হয়। এখন সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি সুন্দর করে 5 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে সমীকরণটা দেখতে কেমন হবে? আমরা 5 দিয়ে গুণ করতেছি কারণ দেখো এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে বাট এটা কিন্তু অপশনে নাই, তাই না? কাজেই এটাকে আমাদের আরেকটু সিম্পলিফাই করা লাগবে। তো উভয় পক্ষকে 5 দিয়ে যদি গুণ করো তাহলে তুমি পাবা 5x স্কয়ার মাইনাস 4 ইনটু x তারপরে তুমি এখান থেকে পাবা হচ্ছে শুধু 1। তো এখন দেখো তো এইটা কোন অপশনটাতে আমরা খুঁজে পাচ্ছি? এটা মনে হয় বি নাম্বার, তাই না? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কথা ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য কিউবিক ইকুয়েশন অর্থাৎ আমাদের একটা ত্রিঘাত সমীকরণ তৈরি করতে বলছে বা খুঁজে বের করতে বলছে যার আমাদের মূল দেয়া আছে। কি, কি মূল দেয়া আছে? একটা হচ্ছে 2 আরেকটা দেয়া আছে দেখো 1 প্লাস 2i অর্থাৎ ত্রিঘাত সমীকরণের 2টা মূল দেয়া আছে। একটা হচ্ছে 2 যেটা হচ্ছে একটা বাস্তব মূল আর 1 প্লাস 2i এটা হচ্ছে একটা অবাস্তব মূল বা জটিল মূল। তো এটা দিয়ে আমাদের আসলে ত্রিঘাত সমীকরণটা খুঁজে বের করতে বলছে কোনটা হবে। তাহলে আমরা যদি ম্যাথটা শুরু করি এভাবে, মূল মানে তো x এর ভ্যালু। কাজে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 2, তাই না? তারপর আমরা যদি সবকিছুকে বাম পাশে নিয়ে আসি, আমরা মনে হয় এরকম একটা জিনিস লিখতে পারি x মাইনাস 2 ইকুয়ালস টু 0। ওকে? এটা গেল আমাদের হচ্ছে প্রথম মূল ব্যবহার করে কিছু একটা আমরা তৈরি করলাম। এবার আমরা একটু দ্বিতীয় মূল যেটা আছে 1 প্লাস 2i এটা যদি ইউজ করি আমরা কি লিখতে পারি x ইকুয়ালস টু 1 প্লাস 2i। তো এরকম একটা কোয়েশ্চেন আমরা কিছুক্ষণ আগে সলভ করে আসছি যেখানে আমাদের i ছিল এবং i কে আমরা রেখেছিলাম এক পাশে এবং বাকি সবকিছুকে অন্য পাশে রাখছিলাম, তাই না? তো এখানেও আমরা সেই কাজটাই করব। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়ালস টু 2i। এরপরে আমাদের i কে দূর করতে হবে আর i কে দূর করার জন্য আমরা উভয় পাশে স্কয়ার করে দিব। দিলেই কিন্তু আমাদের সুন্দরভাবে i টা দূর হয়ে যাবে। তাহলে আমরা যদি সেটা করি তাহলে আমরা উভয় পাশে একটু স্কয়ার করে দিচ্ছি। তখন আমাদের বাম পাশে জিনিসটা আসতেছে স্কয়ার মাইনাস 2x প্লাস 1 জাস্ট a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। আর ডান পাশে দেখো 2 এর উপরে স্কয়ার করলে 4 এবং i এর উপরে স্কয়ার করলে -1। তো আমরা এখান থেকে পাবো হচ্ছে -4। এবার সবকিছুকে একটু ধুপধাপ করে বাম পাশে নিয়ে আসো। নিয়ে আসলে তুমি পাচ্ছ x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। ওকে, তুমি একটু লক্ষ্য করো তো যে তুমি আসলে এতক্ষণ ধরে কি পাইছো? এই একটা ইকুয়েশন পাইছো এবং এই আরেকটা ইকুয়েশন পাইছো। তো তোমার হচ্ছে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে 2 মূলকে আর এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে
এই যে 1 + 2i 1 + 2i এই মূলকে, তাই না? তো আমরা এই ২ টা ইকুয়েশনকে যদি একটু গুণ করে দিই তাহলেই কিন্তু আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই ২ টা ইকুয়েশনকে একটু গুণ করব এখন। তাহলে একটা হচ্ছে x - 2 আরেকটা হচ্ছে আমাদের এইটা x² - 2x + 5 = 0। ওকে, করে দিলাম। এবার আমরা একটু সুন্দরভাবে গুণ করি। তো গুণ করা তো অনেক কঠিন নাকি? গুণ করা তো অনেক কঠিন। তাহলে আমরা যদি গুণ করি, দেখো তো কি পাওয়া যাচ্ছে? প্রথমে x দিয়ে সবটুকুকে গুণ করব, তারপরে -2 দিয়ে সবটুকুকে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি x দিয়ে গুণ করলে x³ আসবে, -2x² আসবে, +5x আসবে। এবার -2 দিয়ে একটু গুণ করি। -2 দিয়ে একটু ভিতরে গুণ করে দিই। তাহলে দেখবা আমরা পাবো হচ্ছে -2x² + 4x অ্যান্ড তারপর তুমি পাবা হচ্ছে ৫ দুগুণে ১০ -10 এবং এটা হচ্ছে 0 এর সমান। এবার এটাকে একটু সিম্পলিফাই যদি তুমি করো তাহলে দেখো তো কি আসে? আসে তোমার হচ্ছে x³ -2x² আর -2x²। এই দুটা মিলে আসবে হচ্ছে আমাদের -4x²। তারপর আমাদের 5x আর 4x এই দুইটা মিলে কিন্তু আমাদের আসবে হচ্ছে 9x। আর আমাদের কনস্ট্যান্ট হিসেবে আছে লাস্টে সেটা হচ্ছে -10। তো এটা আমরা দেখতে পাইলাম আমাদের অ্যান্সার হিসেবে দ্বিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন। তো এখন দেখো তো এটা কোনটার সাথে মিলে? এটা কিন্তু আমাদের হচ্ছে আ ডি নাম্বারের সাথে মিলে যাচ্ছে। তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই কোয়েশ্চেনে আমাদের প্রশ্নটা যদি এভাবে থাকতো যে তোমাকে দেওয়া হইছে এই ২ টা মূল এবং অপর মূলটা কত? আমরা কি সেটা পারতাম? অপর মূলটা কত? যেহেতু এটা একটা ত্রিঘাত সমীকরণ ৩ টা মূল অবশ্যই থাকার কথা। আমরা একটা মূল বাস্তব পেয়েছি, আরেকটা মূল অবাস্তব বা জটিল পেয়েছি। আমরা পড়ে আসছি না জটিল মূলগুলো পরস্পর জোড়ায়, জোড়ায় থাকে বা অনুবন্ধী হিসেবে থাকে। যেহেতু একটা জটিল মূল 1 + 2i অপর জটিল মূলটা কি হবে? অবশ্যই 1 - 2i হবে। ঠিক আছে? ওকে। তাহলে এটা আমাদের শেষ। আমরা এখন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। এখানে আবার আরো একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। ২ টা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে। তো বলছে এর একটি মূল 4 এবং এর মূলদ্বয় যদি সমান হয় তাহলে আমাদের b এর মান বের করতে হবে। এখন a b কোথায় আছে একটু দেখো তো? মানে b কোথায় আছে একটু দেখো তো? দেখবা তোমার এই যে সেকেন্ড যে ইকুয়েশন আছে না? এই ইকুয়েশনের ধ্রুবপদ হিসেবে b আছে। এবং তুমি যদি এটার দিকে একটু তাকাও দেখবা আরো একটা আননোন জিনিস কিন্তু আছে। সেটা হচ্ছে a, সেটা হচ্ছে কি? a এই যে দেখো এখানে একটা a আছে, এখানেও একটা a আছে। ওকে। ঠিক আছে। তো আমাদের আল্টিমেট টার্গেট হচ্ছে b এর ভ্যালু বের করা। তো আমরা একটু ধাপে, ধাপে অগ্রসর হই। আচ্ছা, আমরা একটু ধাপে, ধাপে অগ্রসর হই। তো ১ম এ আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটাকে আমরা একটু নিয়ে আসি। আমাদের দেয়া আছে হচ্ছে x² + ax + 8 = 0। তো এর একটা মূল কত? 4। তাহলে মূল মানেই তো x এর ভ্যালু। মূল মানেই কি? x এর ভ্যালু। তাহলে এই ইকুয়েশনে যেখানে x আছে, সেখানে কি আমরা 4 বসাতে পারি না? যেখানে x আছে সেখানে আমরা কি বসাবো? 4 যেহেতু একটা মূল হচ্ছে 4। তাহলে এইটা যদি আমরা একটু বসিয়ে দিই, তাহলে দেখো তো কি আসতেছে? স্কয়ার মানে 16। তারপর এখানে আসবে তোমার হচ্ছে 4a + 8 = 0। এটাই তো আসতেছে নাকি? এখান থেকে তুমি একটু ধুপধাপ a এর ভ্যালু বের করো তো। দেখো তো a এর ভ্যালু কত আসে? ১৬ ৮ এ ২৪, ৪ ৬ ২৪। তার মানে মনে হয় -6 আসবে নাকি? তাহলে আমরা a এর একটা ভ্যালু পেয়ে গেলাম। ওকে। এবার আমরা একটু সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেইটার কাছে একটু যাই। আমাদের দ্বিতীয় ইকুয়েশনটা কি দেয়া আছে দেখো তো? x² প্লাস ax প্লাস b। এখন a এর ভ্যালু যে 6 বা সরি a এর ভ্যালু হচ্ছে -6 এটা তো আমরা জানি। তাহলে এই a এর জায়গায় একটা আমরা -6 বসাবো। ওকে? তাহলে -6 * x প্লাস b = 0। তো আমরা সেকেন্ড ইকুয়েশনটাকে মডিফাই করে এরকম বানালাম এবং এই ইকুয়েশনে একটা আননোন আছে সেটা হচ্ছে b এবং b এর ভ্যালু আমাদের বের করে দিতে হবে। দেখো আমাদের সেকেন্ড যে ইকুয়েশন সেটা সম্পর্কে বলা আছে মূলদ্বয় সমান। আজকের ক্লাসের একদম শুরুতে আমরা কিন্তু দেখেছি দ্বিঘাত সমীকরণের মূল শুধুমাত্র একটা কেসেই সমান হতে পারে। সেই কেসটা কোনটা? ডিটারমিন্যান্ট বা নিশ্চায়ক অর্থাৎ d, d এর ভ্যালু যখন 0 হয় তখনই কিন্তু আমাদের মূলদ্বয় সমান হতে পারে। কথা কি ঠিক আছে? তাহলে এখানে একটু ডিটারমিন্যান্ট বের করা লাগবে কষ্ট করে। নিশ্চয়ক। তো আমরা যদি নিশ্চয়কটা বের করতে যাই, নিশ্চয়ক বের করা তো খুব কঠিন নাকি? তো নিশ্চয়ক বের করার ফর্মুলা কি ছিল? b² - 4ac
বি মানে হচ্ছে এক্স এর সহগ, কাজে তুমি বসাও -6 এর উপরে স্কয়ার -4 ইনটু এ ইনটু সি, তাহলে -4 ইনটু এ, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, সেটা হচ্ছে 1, আর সি মানে হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদ কত বি, ধ্রুবদাব বসিয়ে দিলাম। এবং আমাদের জানা আছে, যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে ডি এর ভ্যালু কত হবে, 0 হবে, রাইট? আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে একটু ধূপ করে দেখো তো এখানে কত আসে, 36, এখানে আসে হচ্ছে 4b = 0। তো এখান থেকে বি এর ভ্যালু বের করা তো খুব কঠিন নাকি? এখান থেকে বি এর ভ্যালু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 4 নং 36। তো এই হলো বিষয়। সো আমাদের অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। ওকে? এবার তাহলে আমরা একটু পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। আমাদের এখানে দেখানো হয়েছে if 3 roots of f of x equals to 0, তার মানে f of x equals to 0 এটা একটা সমীকরণকে রিপ্রেজেন্ট করতেছে এবং এখানে কয়টা মূল আছে দেখো তো? 3টা মূল আছে। আচ্ছা, এবং সেই 3টা মূল কি, কি? 1, -1 আর 2। 1, -1, 2 এতটুকু তোমাকে বলে দিছে। আচ্ছা, দিল। এরপরে তোমাকে অন্য একটা ইকুয়েশন দেখানো হইছে। f of 2x equals to যদি 0 হয়ে থাকে এই ইকুয়েশনটা, তাহলে তোমার মূলগুলো আসলে কি হবে? অর্থাৎ এই ইকুয়েশনের মূলগুলো তোমাকে বের করে দেখাতে হবে। কথা কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু প্রসিড করি। তো দেখো প্রথমে f of x equals to যে 0, এটার মূল কি, কি দেখো তো? এটার মূল কি, কি? এই যে এগুলো মূল না এটার? আর মূল মানে কি বলো তো? x এর ভ্যালু। মূল মানেই হচ্ছে তোমার x এর ভ্যালু। তার মানে x এর ভ্যালু 1, x এর ভ্যালু -1 আর x এর ভ্যালু হচ্ছে তোমার কি বলো তো? 2। তাহলে আমরা কি ধুপ করে এই জিনিসটা লিখতে পারি? x equals to 1, x equals to -1 আর x equals to 2? মনে হয় লেখা যায় নাকি? এখন প্রত্যেকটা থেকে এই অপারেশনটা আমাদের একটু করে নিতে হবে। যে সবকিছুকে একটু বাম পাশে নিয়ে আসবা। তো এখান থেকে সবকিছুকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো, তুমি x - 1 = 0 পাবা। এখান থেকে পাবা হচ্ছে x + 1 = 0 অ্যান্ড এখান থেকে পাবা হচ্ছে x - 2 = 0। তাই পাচ্ছ না? আচ্ছা, এখন এইটা দেখার পরে তোমাদের কি একটা জিনিস মনে পড়তেছে? একটু চিন্তা করে দেখো তো, এই জিনিসটা কি মনে পড়ে? সেটা হলো এই যে x - 1, x + 1, x - 2 এগুলোকে কিন্তু একটা বিশেষ নামে ডাকতে পারি। সেটা হচ্ছে এই f of x যদি একটা রাশি হয়, সেই রাশির উৎপাদক কিন্তু এইটা, এইটা, এইটা। আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। সেখানে কিন্তু আমরা এই কাজটাই করতাম। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা এখন প্রয়োগ করা লাগবে যে উৎপাদক সমূহকে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা রাশিটা পেয়ে যাই। তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এই ৩ টা উৎপাদককে যদি আমরা গুণ করে দেই, তাহলে কিন্তু সেটা f of x এর সমান হবে। কথা কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী লাইনে যদি চলে যাই, আমরা জিনিসটা কি এভাবে লিখতে পারি? দেখো তো, আমাদের f of x হচ্ছে এই ৩ টা উৎপাদকের গুণফল। সো আমরা লিখব হচ্ছে x - 1, x + 1 আর x - 2 লিখে ফেললাম। ওকে, এখন একটু দেখো, আমাদেরকে আবার বলা হয়েছে f of x equals to যদি f of 2x equals to যদি 0 হয়ে থাকে, তাহলে এই যে সমীকরণটা পাওয়া যাচ্ছে, সেই সমীকরণের মূল আসলে কত? কি, কি হবে? সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা f of x কিন্তু বের করে ফেলছি। এখান থেকে কি f of 2x বের করা খুব কঠিন। যেখানে x আছে সেখানে জাস্ট বসবে হচ্ছে 2x। তাহলে দ্রুত আমরা এই কাজটা একটু করে ফেলি। আমরা অনেক দ্রুত এই কাজটা করে ফেলব। তো আমরা x এর জায়গায় বসাবো হচ্ছে 2x। বাম পাশে যেহেতু x এর জায়গায় 2x বসাইছি, ডান পাশে প্রত্যেকটা x হয়ে যাবে 2x। তাহলে আমরা বসাবো হচ্ছে 2x - 1, 2x + 1 আর 2x - 2। এটা হয়ে গেল আমাদের f of 2x, রাইট? এখন প্রশ্নের দিকে আরেকবার একটু তাকাও তো। প্রশ্নের দিকে আরেকবার তুমি একটু তাকাও। f of 2x এইটার ভ্যালু কত বলা হয়েছে? 0। তার মানে এই সম্পূর্ণ জিনিস এটার সমান কি আমরা 0 লিখতে পারি না? পারি তো নাকি? f of 2x এটার ভ্যালু যেহেতু 0, কাজে এখান থেকে কিন্তু আমরা = 0 লিখে দিতে পারি। এবার একটু মন দিয়ে দেখতে হবে। একটু মন দিয়ে দেখতে হবে। দেখো তো ৩ টা জিনিস আছে এখানে এবং ৩ টা জিনিসের গুণফল হচ্ছে তোমার 0। তাই তো? ৩ টা জিনিসের গুণফল হচ্ছে তোমার কি? 0। তো তুমি প্রত্যেকটাকে 0 হিসেবে যদি কনসিডার করো, তাহলে কিন্তু তুমি x এর ভ্যালু পেয়ে যাচ্ছ। আর x এর ভ্যালু পাওয়া মানেই তো হচ্ছে আমাদের মূল বা রুট। তাহলে প্রথমটা থেকে তুমি যদি x এর ভ্যালু বের করো, বলো তো কত হবে? এখান থেকে x এর ভ্যালু, এখান থেকে x এর ভ্যালু কিন্তু হবে হাফ। কারণ 1/2 হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি যদি দেখো x এর ভ্যালু, বলো তো এখান থেকে x এর ভ্যালু কত হবে?
মাইনাস হাফ হবে না, মাইনাস হাফ। আর এইটাকে যদি তুমি হচ্ছে 0 হিসেবে কনসিডার করো তাহলে দেখবা x এর ভ্যালু আসবে 2/2 আর 2/2 মানে কি বলো তো 1। তাহলে এটাকে একবার 0 হিসেবে কনসিডার করছি, এটাকে একবার 0 হিসেবে কনসিডার করছি আর এটাকে একবার 0 হিসেবে কনসিডার করছি। করে আমরা কিন্তু x এর ভ্যালুগুলো পেয়ে গেলাম। আমরা কয়টা মূল পেয়েছি? 3টা মূল পেয়েছি। একটা হচ্ছে হাফ, আরেকটা হলো মাইনাস হাফ, আরেকটা হচ্ছে 2/2 বা 1। এখানে একটা বিষয় লক্ষ্য করা আছে, খুবই মজার একটা বিষয়। একটু দেখো তো f of x এটার মূল ছিল 1, -1 এবং 2 এবং f of 2x এইটার মূল তুমি কি পাচ্ছ? 1/2, -1/2 আর 2/2 অর্থাৎ 1, তাই না? এইখানে ছিল x, f of x আর এইখানে কি হয়ে গেছে? 2x অর্থাৎ আমাদের আগে যে চলকটা ছিল সেটাকে কি আমরা দ্বিগুণ করে দিছি না? চলকটাকে কি করে দিছি এই প্রশ্নে? দ্বিগুণ করে দিছি। এবং সেই জন্য আমাদের মূলগুলোতে কি পরিবর্তন হইছে? আগে যেখানে মূল ছিল 1 সেটা হয়ে গেছে 1/2, আগে যেখানে মূল ছিল -1 সেটা হয়ে গেছে -1/2, আগে যেটা মূল ছিল 2 সেটা হয়ে গেছে 2/2 অর্থাৎ 1, তাই না? তাহলে যে ঘটনাটা এখানে ঘটছে, ঘটনাটা হচ্ছে আমাদের চলক যেহেতু দ্বিগুণ হইছে, মূল কিন্তু হয়ে গেছে অর্ধেক। আগে যেহেতু 1 ছিল এখন হয়ে গেছে 1/2, তার মানে মূলগুলো 2 দিয়ে ভাগ হইছে। তাহলে চলক যদি 2 দিয়ে গুণ হয়, মূল হয় হচ্ছে 2 দিয়ে ভাগ। কথা কি ক্লিয়ার? এরকম একটা সম্পর্ক বিল্ড আপ হইছে না? এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করতাম যে আমার এখানে f of 2x নাই, f of 3x আছে, তাহলে অ্যান্সারটা কি হতে পারত? অর্থাৎ রুট গুলো কি হতে পারত? একটু চিন্তা করে দেখো তো। ওকে, যদি দেখো আমাদের চলক 2 গুণ হইছে, তখন আমাদের মূলগুলো 2 দিয়ে ভাগ হয়। তাহলে চলক যদি 3 গুণ হয়, তখন আমাদের মূলগুলো কিভাবে পরিবর্তন হবে? মূলগুলো 3 দিয়ে ভাগ হবে। খুব স্বাভাবিক। আচ্ছা। তো এই বিষয়টা যদি একটু মনে রাখি, এই রিলেটেড ম্যাথটা কিন্তু আমাদের ইজিয়ার হয়ে যাবে। আমরা একটু ফাস্টার করতে পারবো, তাই না? আচ্ছা। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসছে সেটা কত নাম্বারে আছে একটু চেক করি। আমাদের অ্যান্সারটা মনে হয় 1 নাম্বারে আছে নাকি? হ্যাঁ, এ নাম্বারে আছে। তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখে ফেলি। পরবর্তী কোয়েশ্চেন দেখো, আমাদের প্রশ্নটা হলো আলফা মাইনাস বিটা এটার একটা ভ্যালু দেওয়া আছে আর আলফা কিউব মাইনাস বিটা কিউব এটার একটা ভ্যালু দেওয়া আছে। ওকে, তো দিয়ে আমাদের বলেছে আলফা ও বিটা মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, বুঝতে পারছো? তার মানে আলফা এবং বিটা মূল বিশিষ্ট তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তো যদি তোমার কাছে মূল অ্যাভেলেবল থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা আমরা একটু রিভিউ করে আসি। জানা থাকার কথা, তবু একটু আমরা রিভিউ করব। ধরো আমাদের যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের 2টা মূল আলফা এবং বিটা হয়, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা দেখতে কেমন হয়? দ্বিঘাত সমীকরণটা দেখতে হয় এরকম, x স্কয়ার মাইনাস মূলদ্বয় আমরা যোগ করব, তারপর একটা x লিখব, তারপর একটা প্লাস চিহ্ন দিব, এবার আমরা মূলদ্বয় একটু গুণ করব, ইকুয়ালস টু 0। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ধারিত সমীকরণটা। তাহলে দেখো এই সমীকরণ প্রস্তুত করার জন্য তোমার কি কি লাগছে? মূলদ্বয়ের যোগফল লাগছে এবং মূলদ্বয়ের গুণফল লাগছে। যদি মূলদ্বয়ের যোগফল আর গুণফল তুমি জানো, তুমি কিন্তু ইকুয়েশন ইজিলি তৈরি করতে পারবা। এখন তুমি একটু প্রশ্নের দিকে তাকাও তো, তোমাকে কি যোগফল আর গুণফল বলে দিছে? দিছে বলে দেয় নাই। তোমাকে দিয়ে দিয়েছে বিয়োগফল এবং কিউবের বিয়োগফল, তাই না? তাহলে এখান থেকে তোমার এই 2টা জিনিস আগে প্রোডিউস করে নিতে হবে, অর্থাৎ যোগফল এবং গুণফল প্রোডিউস করে নিতে হবে। দেন তুমি হচ্ছে ইকুয়েশনটা তৈরি করতে পারবা। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো এইটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা যদি একটু এফোর্ট দিই, এটা মনে হয় বের করা সম্ভব। 9, 10 বা ফুল লেভেলের কিছু ফর্মুলা ইউজ করেই কিন্তু এটা তৈরি করা সম্ভব। আচ্ছা দেখো তো, আমরা কি এই ফর্মুলাটা লিখতে পারি? আলফা কিউব মাইনাস বিটা কিউব এটা সমান হচ্ছে আলফা মাইনাস বিটা হোল কিউব প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা জানি, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাই না? তো এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন যদি আমরা ঘটাতে চাই, দেখো তো এই ফর্মুলার কোন কোন জিনিস আমাদের আসলে জানা আছে? এই ফর্মুলার কোন কোন জিনিস আমাদের জানা আছে? দেখো আমরা কিন্তু এটা জানি, আমাদের প্রশ্নে বলে দিছে 152। আমরা এই যে বিয়োগফল জানি, আলফা মাইনাস বিটা এটা কিন্তু জানি। তো এগুলো যদি আমরা একটু এই জানা জিনিসপত্র যদি একটু বসাই, তাহলে তুমি এখানে পাচ্ছ হলো 152, এখানে পাওয়া হচ্ছে কি 8 কিউব, তারপরে প্লাস 3 ইন্টু আলফা বিটা
3 ইন্টু আলফা বিটা, আর এইটা বলেই তো দিছে 8। ওকে, তাহলে দেখো এই যে সমীকরণটা তৈরি হয়েছে, এই সমীকরণে আমাদের আলফা এবং বিটা, আলফা ইন্টু বিটা এই জিনিসটা হচ্ছে আমাদের আননোন। তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে ধুপধাপ আলফা ইন্টু বিটার ভ্যালু বের করে ফেলবা। তুমি আলফা ইন্টু বিটা এই ভ্যালুটা যদি বের করো, দেখবা এটা আসবে হচ্ছে -15, এটা আসবে। এখন তোমার টার্গেটটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ বানানো, সেটা বানাতে গিয়ে তোমার গুণফল দরকার মূলদ্বয়ের এবং যোগফল দরকার মূলদ্বয়ের। তো তুমি মূলদ্বয়ের অলরেডি গুণফলটা পেয়ে গেছো, কিন্তু যোগফল তো এখনো পাও নাই। তাহলে এবার আমরা ট্রাই করব যোগফলটা বের করতে। তাহলে এবার আমরা যোগফল তৈরি করার দিকে একটু প্রসেস করি। দেখো তো যোগফল কিভাবে বের করা যায়। যোগফল কিভাবে বের করা যায়, আমরা কি এই ফর্মুলাটা জানি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু আলফা বিটা। ছোটবেলার ফর্মুলা কিন্তু একদম ক্লাস 6 থেকে পড়ে আসা হয়। তো এই ফর্মুলা আমরা যদি একটু ইউজ করি তাহলে মনে হয় মূলদ্বয়ের আমরা যোগফলটা বের করতে পারবো। তো তুমি দেখো এখানে এটাও তুমি জানো, এটাও তুমি জানো। আলফা মাইনাস বিটা প্রশ্নে তোমার বলে দেওয়া ছিল সেটা হচ্ছে 8। তো 8 এর উপরে স্কোয়ার, আর আলফা ইন্টু বিটা সেটা তুমি কিছুক্ষণ আগে বের করছো, সেটা হচ্ছে -15। ঠিক আছে, তাহলে তুমি এখানে বসাও 4 ইন্টু -15। ঠিক আছে কথাবার্তা। তো এখান থেকে তোমার আসবে 28 টা 64, এখানে আসবে 4 15 60। তো তুমি পাচ্ছ হলো 4, তাই না? তো এবার এখান থেকে তুমি একটু কষ্ট করে কি করবা? তুমি একটু কষ্ট করে আলফা প্লাস বিটা এটা বের করবা। কয়েকটা ওই পাশে পার করলে তো রুট হয়ে যায়। তো তখন আমাদের যোগফলটা পাওয়া যাবে +-2। এবার তুমি দেখো মূলদ্বয়ের গুণফলও তুমি জানো, মূলদ্বয়ের যোগফলও তুমি জানো, আর ফরম্যাটটাও তুমি জানো। তাহলে ধুপধাপ এই ফরম্যাটে জিনিসপত্র বসাও। তাহলে বসালে আমরা ইকুয়েশনটা কেমন পাবো আমরা এটা একটু লিখে ফেলি। আমাদের ইকুয়েশনটা দেখতে এখন এমন হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে +-2 ইন্টু x। ওকে, তারপরে প্লাস দিয়ে মূলদ্বয়ের গুণফল, তাহলে আমরা একটা প্লাস চিহ্ন দিব আর মূলদ্বয়ের গুণফলটা লিখব। মূলদ্বয়ের গুণফল হচ্ছে -15, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি -15। ওকে, তো এটাকে যদি আমরা একটু ফার্দার সিম্পলিফাই করি, x² প্লাস মাইনাসের সাথে যাই গুণ হোক না কেন সেটা প্লাস মাইনাসই থাকে, তাহলে আমরা পাবো হচ্ছে এরকম, আর এখানে আসবে -15। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু তোমার কয়টা ইকুয়েশন আসলে তুমি পাইছো একটু লক্ষ্য করে দেখো তো। এখানে এখানে প্লাস মাইনাস আছে না, তার মানে তুমি কিন্তু দুইটা ইকুয়েশন পাইছো। এখানে প্লাস নিলেও হচ্ছে, মাইনাস নিলেও হচ্ছে। এখন আমরা একটু অপশনের দিকে তাকাই, এটা আমাদের আছে নাকি নাই, আছে নাকি নাই। এই যে দেখো বি নাম্বারটা কিন্তু মিলে যাচ্ছে, তো বি নাম্বারটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, তার মানে কয়টা মূল, এখানে 3টা মূল বলে দিছে। মূলগুলো কি কি? আলফা, বিটা এবং গামা বলে দিয়ে এই যে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এইটা সমান আসলে কত, এটা আমাদের কাছে জানতে চাইছে। বেশ কিছু অপশন আমাদেরকে প্রোভাইড করা আছে। ওকে, তাহলে এই ম্যাথটা যদি শুরু করতে চাই, প্রথমে আমরা এখান থেকে কিন্তু প্রসিড করতে পারি। ওকে, তাহলে একটু বলো তো সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এই জিনিসটাকে আমরা কি যদি একটু বিশ্লেষণ করে লিখতে চাই, আমরা কি এভাবে লিখতে পারি? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, বিটা মাইনাস গামা হোল স্কোয়ার, আর গামা মাইনাস আলফা হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দুইটা করে মূল নিতে হচ্ছে এবং মূলগুলোর স্কোয়ার দিতে হচ্ছে। তো আমরা সেই জিনিসটাই কিন্তু করছি। সামেশন যেহেতু দেওয়া আছে, প্রত্যেকটার আমরা যোগফল আকারে দেখাতে পারি। ঠিক আছে কথাবার্তা? ওকে, এবার পরবর্তী লাইনে কি করবা? পরবর্তী লাইনে এটাকে কি একটু সিম্পলিফাই করতে পারি না আমরা? তো এটাকে তুমি একটু সিম্পলিফাই করো। এটাকে তুমি কি করবা? একটু সিম্পলিফাই করবা। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করো, a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা বারবার ইউজ করতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে এরকম আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। পরেরটা থেকে কি পাবা? বিটা মাইনাস গামা হোল স্কোয়ার থেকে বিটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিটা গামা প্লাস গামা স্কোয়ার। অ্যান্ড থার্ড যেটা আছে সেটা থেকে আমরা কি পাবো?
গামা স্কোয়ার মাইনাস 2 ইন্টু গামা আলফা প্লাস আলফা স্কোয়ার, রাইট? ঠিক আছে সব কিছু? ওকে। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে যদি একটু লক্ষ্য করো তুমি দেখতে পাবা আলফা স্কোয়ার আছে ২ টা, এই একটা আর লাস্টে একটা। সিমিলারলি বিটা স্কোয়ার তুমি পাবা ২ টা, গামা স্কোয়ারও পাবা ২ টা। তো তুমি এখন একটু দেখো তো জিনিসটা কি এইভাবে লেখা যায়? 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। যেহেতু ২ টা ২ টা করে আছে আমরা ২ কমন নিয়ে নিলাম এবং তুমি একটু এই পার্টটার দিকে তাকাও তো। এই পার্টটার দিকে তাকাও। -2 আলফা বিটা, -2 বিটা গামা আর -2 গামা আলফা। এখান থেকে কি কমন নেওয়া যায়? -2 কমন নেওয়া যায়। তো আমরা -2 কমন নিয়ে একটু ধূপধাপ লিখে দিব। আলফা বিটা প্লাস বিটা গামা আর গামা আলফা। এখন এই পর্যন্ত থাকুক। আমরা এখন দেখব যে এই ভ্যালুগুলো আমরা আসলে জানি কিনা, তাই না? এই ভ্যালুগুলো জানলেই তো আমরা হচ্ছে আল্টিমেট যে রেজাল্ট সেটা বের করতে পারবো, তাই না? তো এখন এই ভ্যালুগুলো জানার জন্য তোমার কি করা লাগবে? এই ত্রিঘাত সমীকরণের মূল সহগের যে সম্পর্ক, যেটা আজকের ক্লাসের একদম শুরুতে আমরা শিখেছিলাম, সেই জিনিসটা লাগবে। তো ওইটাকে আমরা একটু ফার্স্ট রিভিউ করে আসি। আমাদের যদি একটা ত্রিঘাত সমীকরণ থাকে এরকম ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0। এটা যদি একটা ত্রিঘাত সমীকরণ হয়, তাহলে এই ত্রিঘাত সমীকরণের ৩ টা মূলকে যদি আমরা আলফা, বিটা, গামা হিসেবে দেখাতে চাই, তো আমাদের কি লাগছিল? ৩ টা মূলের যোগফল, এটা আমরা বের করেছিলাম। ৩ টা মূলকে আমরা যদি ২ টা ২ টা করে নেই, আলফা, বিটা, বিটা, গামা, গামা, আলফা, এটার ভ্যালু কত হয় এটাও আমরা দেখেছিলাম। আরেকটা কি দেখছিলাম বলো তো? ৩ টাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় সেটাও কিন্তু আমরা দেখছিলাম। এগুলো কি মনে আছে আমাদের? আজকের ক্লাসের শুরুতেই কিন্তু আমরা করছি। তো ৩ টা মূলের যোগফল পেয়েছিলাম আমরা এরকম যে -b/, ২ টা ২ টা করে নিয়ে আমরা যে যোগফল পেয়েছিলাম সেটা কিন্তু ছিল হচ্ছে এরকম c/a। আর ৩ টা মূলের যে গুণফল সেটা কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে -d/a। মনে পড়ে? আজকের ক্লাসের শুরুর দিকে কিন্তু এই জিনিসগুলো আমরা শিখছিলাম। আচ্ছা, তো এখন একটু লক্ষ্য করো ABC এর পরিচয় ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে। A হচ্ছে তোমার x³ এর সহগ, B হচ্ছে x² এর সহগ, C হচ্ছে x এর সহগ আর D যেটা সেটা কিন্তু ধ্রুবপদ। কথা ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের প্রদত্ত ইকুয়েশনের দিকে যাই, ওকে? আমরা কি করব এখন? প্রদত্ত ইকুয়েশনের দিকে যাব। দেখো প্রদত্ত ইকুয়েশনের ৩ টা মূল আলফা, বিটা এবং গামা। তাহলে প্রদত্ত ইকুয়েশনের জন্য আমরা মূল ত্রয়ের ৩ টা মূলের যে যোগফল সেটা কত পাবো? মূল ত্রয়ের যোগফল বের করার ফর্মুলাটা একটু দেখো তো। -b/a অর্থাৎ -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ, রাইট? তাহলে এইখানে ৩ টা মূলের যোগফল -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। দেখো তো x² এর সহগ কত এখানে? x² কি আছে? নাই। তার মানে x² এর সহগ কত? 0। তো 0 কে তুমি যাই দিয়ে ভাগ দাও, 0 কে 6 দিয়ে ভাগ দিবা, 0 ই তো আসবে, নাকি? তো ৩ টা মূলের সামেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হলো 0। কথা ঠিক আছে? এবার আমরা যদি একটু ২ টা ২ টা করে মূল নিই, আলফা বিটা, বিটা গামা আর গামা আলফা ২ টা ২ টা করে নিয়ে যদি যোগফল বের করি, তাহলে দেখো তো সেটার জন্য কি ফর্মুলা ছিল? c/a, তাই না? অর্থাৎ x এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ, রাইট? তো তুমি দেখো তো এখানে x এর সহগ কত? -1 আর x³ এর সহগ কত? 6। তাহলে আমরা আসলে পাচ্ছি কত? -1/6 পাচ্ছি না? জাস্ট ফর্মুলা ইউজ করছি, আর কিছু না। আর আরেকটা আমরা কিন্তু বের করতে পারি, সেটা হলো মূল ৩ টার গুণফল। তাহলে আমরা যদি ৩ টা মূলের গুণফল বের করি, আলফা, বিটা, গামা, ৩ টা মূলের গুণফল সেটা কিভাবে আসে? ধ্রুবপদ ডিভাইডেড বাই x³ এর সহগ। তার আগে কিন্তু আবার একটা মাইনাস দিতে হয়। তো এখানে ধ্রুবপদ হচ্ছে 13 আর x³ এর সহগ হচ্ছে 6। তাহলে আমরা কি পাবো বলো তো? ফর্মুলার একটা মাইনাস, তারপরে 13 ডিভাইডেড বাই 6। ঠিকঠাক আছে সবকিছু? আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম আমাদের তো টার্গেট ছিল এইটার ভ্যালু বের করে দেখাতে হবে, নাকি? এখন আমরা এটাকে সিম্পলিফাই করে এই পর্যন্ত এসেছিলাম। আসার পর এখন একটু বলো তো আমাদের এই জিনিসটা কি আমরা অলরেডি জেনে আসলাম না? এই জিনিসটার ভ্যালু কত? দেখো তো এই জিনিসটার ভ্যালু কিন্তু -1/6। এখন দেখো এইখানে যে জিনিসটা আছে এটার মান কি আমরা জানি? আমরা কিন্তু এইটার মান জানি না। বাট আমরা এইটা জানি আলফা, বিটা, গামা এই ৩ টার সামেশন হচ্ছে 0। এইটা কিন্তু আমরা জানি। ৩ টার সামেশন কত? 0। বাট এটা আমরা জানি না। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি
সেটা হলো এই যে জিনিসটা আছে এটাকে আমরা একটু মডিফাই করে দেখি এরকম বানানো যায় কিনা। এখন এটার জন্য তোমাদের ছোটবেলার একটা ফর্মুলা কাজে লাগবে, বীজগণিতের ফর্মুলা। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটার একটা ফর্মুলা ছিল না? একটু লিখি আমি, লিখলে মনে পড়বে। তাহলে এইটাকে আমরা একটু ফর্মুলায় রূপান্তর করব। তাহলে দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি এভাবে, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আমরা জাস্ট এই পার্টটা যে আছে এটার পরিবর্তে কিন্তু এটা লিখে দিতে পারি ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ফর্মুলা অনুসারে। তাহলে এতটুকুর কাজ আমাদের শেষ। আর এখানে তো কোনো প্রবলেম নাই, কারণ এই ভ্যালুটা তো আমরা অলরেডি জানি। তাহলে এখানে যা আছে তাই আমরা একটু লিখে ফেলবো। ওকে, এখানে যা আছে তাই আমরা একটু ধুপধাপ লিখে ফেলতেছি। এখানে আছে হচ্ছে -2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, এবার তোমার কাজ হচ্ছে ভ্যালু বসানো। ভ্যালু বসালেই তোমার কিন্তু কাজ শেষ। দেখো তো এখনকার আমরা প্রত্যেকটা ভ্যালু কিন্তু জানি। এটার ভ্যালু কত? 3টা মূলের যোগফল 0। কাজে তুমি এখানে ধুপ করে 0 বসাও। তারপরে এইটার ভ্যালু আলফা বিটা প্লাস বিটা গামা আর গামা আলফা, এটার ভ্যালু কিন্তু আমরা জানি, যোগফল -1/6। কাজে এখানে তুমি বসিয়ে দিবা -1/6। সিমিলারলি এটাও যা, এটাও তো তাই। কাজে এখানেও কি বসবে? -1/6ই বসবে। এখানেও তোমার বসবে হচ্ছে -1/6। তো এই ভ্যালুগুলো যদি তুমি বসাও, বসানোর পরে তুমি যদি একটু হালকা ক্যালকুলেট করো, দেখবা তোমার রেজাল্ট পেয়ে গেছো এবং রেজাল্টটা আসবে খুব সম্ভবত 1। তো আমরা দেখি 1 অপশনে আছে কিনা। এই যে আছে। তো আমাদের অ্যান্সার শেষ। এবার তাহলে হচ্ছে আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের একটা সমীকরণ দিয়েছে। সমীকরণের মূলদ্বয় হতে এক কম মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? বুঝতে পারছো? তার মানে যে সমীকরণটা আমাদের দেয়া আছে এই সমীকরণের যে মূল আছে সেই মূলকে আমরা একটু পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? 1 কমিয়ে দিব। তো তুমি যদি সমীকরণের মূল পরিবর্তন করতে চাও তাহলে কি সমীকরণটা পরিবর্তন হবে না? পরিবর্তন তো হবে। সেই পরিবর্তিত সমীকরণটা আসলে কোনটা এটা তোমাকে খুঁজে বের করা লাগবে, তাই না? বিষয়টা কিন্তু এই। তো এইটার জন্য আমরা একটু বেসিক শিখে আসি, যেটা আমরা এমসিকিউতে ধুপধাপ ইউজ করে ম্যাথটা সলভ করতে পারবো। সেটা হচ্ছে যদি মূলের পরিবর্তন এরকম হয়, আমরা প্রথমে একটু দেখব যে মূলের পরিবর্তন যদি তুমি দেখো মূলের পরিবর্তনটা এভাবে হয় যে তোমার হলো মূল কিছু পরিমাণ কমে গেছে বা বেড়ে গেছে, এটাই তো কাহিনী। যেমন এখানে হচ্ছে 1 পরিমাণ কমে গেছে, তাহলে একটু মনে রাখবা যে মূল যদি তোমার পি পরিমাণ কমে, যদি মূল তোমার পি পরিমাণ কমে যায় তখন তুমি যে কাজটা করবা, আগে যে জায়গায় চলক এক্স ছিল অর্থাৎ সমীকরণে যেখানে তোমার এক্স ছিল সেখানে তুমি ধূপ করে এক্স প্লাস পি করে দিবা। বুঝছো? সমীকরণে আগে যেখানে তোমার এক্স ছিল সেখানে তুমি ধূপ করে এক্স মাইনাস পি নাকি এক্স প্লাস পি কোনটা করব? প্লাস করব। অর্থাৎ যখন পি কমবে তখন আমরা পি প্লাস করে দিব। তাহলে এখন রিভার্সলি চিন্তা করো তো, যদি পি পরিমাণ বাড়ে তাহলে এক্স এর জায়গায় কি বসাবো? কমলে যদি প্লাস হয়, বাড়লে তো নিশ্চয়ই মাইনাস হবে। তাহলে ধূপধাপ ওই জিনিসটা আমরা একটু লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা লিখছি যে যদি পি পরিমাণ কমে তো লিখলাম, পি পরিমাণ যদি বাড়ে, ঠিক আছে, পি পরিমাণ যদি বাড়ে ইন দ্যাট কেস আমরা এক্স এর জায়গায় যেটা বসাবো সেটা হচ্ছে এরকম, যেখানে আমাদের এক্স আছে সেখানে আমরা এক্স মাইনাস পি বসাবো। শেষ। তাহলে বিষয়টা খুবই সহজ। পি যদি কমে তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস পি, আর পি যদি বাড়ে তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস পি। তাহলে বাড়লে বিয়োগ আর কমলে যোগ, বিষয়টা তাই না? আচ্ছা, এখন এই কোশ্চেন আমরা ফিরে যাই। আমরা এখানে যেটাকে পি নামে রেখেছি অর্থাৎ যতটুকু বাড়ে বা যতটুকু কমে সেটা আমরা কিসের সাথে তুলনা করতে পারি? একের সাথে, কারণ এখানে 1 কমছে, তাই না? যদি 1 কমে থাকে তাহলে এই সমীকরণের যেখানে যেখানে এক্স আছে সেখানে তুমি ধূপ করে বসাবা হচ্ছে এক্স প্লাস 1, যেহেতু 1 কমছে। আর যদি 1 বাড়তো, বুঝছো, তখন কি করতা? বিয়োগ করে দিতা। শেষ।
তাহলে এই ইকুয়েশনটা তুমি নাও এবং এই ইকুয়েশনের যেখানে x আছে সেখানে এইটা বসিয়ে দাও। তাহলে আমরা একটু ইকুয়েশনটা নিয়ে আসি। আমাদের ইকুয়েশন হচ্ছে 3x² মাইনাস 4x মাইনাস 5 = 0 এবং এই ইকুয়েশনে আমরা কিছু চেঞ্জ করব। খুবই সহজ চেঞ্জ, x এর জায়গায় এই জিনিসটা আমরা বসাবো। তাহলে আমরা যদি বসাই তাহলে আমরা দেখতে পাবো 3 × x + 1 হোল স্কয়ার 4 × x + 1 মাইনাস 5 = 0। কি করছি? কিছুই করি না, x এর জায়গায় x + 1 বসাইছি। এখন আমরা একটু ধুপধাপ ক্যালকুলেশন করব। 3 × x² + 2x + 1 এখান থেকে তুমি কি পাবা? মাইনাস 4 আমরা একটু বিস্তারিত প্রবেশ করিয়ে দিই কি হয়। -4x - 4 - 5 তাই না? এরকমই তো হচ্ছে। এটাকে গুণ করে প্রবেশ করিয়ে দিলাম। এবার দেখো তো এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করতে চাই, সিম্পলিফাই করতে তো খুবই কঠিন নাকি? কি পাচ্ছ? 3x² পাবা। তারপর এখান থেকে পাচ্ছ 3 × 6x আর এখান থেকে পাচ্ছ -4x। তো 6x আর -4x মিলে তোমার কি হবে? +2x হবে। তাই তো? আর এখানে দেখো 4 আর 5 -9 আর এখান থেকে পাবা তুমি হচ্ছে শুধু 3। তাহলে -9 আর 3 মিলে তোমার কি প্রোভাইড করবে? -6। এটা মনে হয় আমাদের অ্যান্সার। তো আমরা এটার দিকে একটু লক্ষ্য করি। এটা কত নাম্বারে আছে? A নাম্বারে আছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বিষয়টা কিন্তু খুবই সহজ ছিল যে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণের মূলকে আমরা চেঞ্জ করে দিলাম। মূলকে যদি চেঞ্জ করি তাহলে সমীকরণটাও চেঞ্জ হবে। ওকে? মূল যদি আমাদের 1 কমে তাহলে হচ্ছে আমরা চলকটাকে একটু 1 বাড়িয়ে দিব। তাই না? মূল যদি 1 কমে চলকটাকে 1 বাড়িয়ে দিব। অর্থাৎ কমলে যোগ আর বাড়লে কি হবে? বিয়োগ হবে। যেটা আমরা এখানে লিখছি। কথা ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখো, আমাদের হচ্ছে একটা ইকুয়েশন দেয়া আছে। বলেছে if the roots of the equation are a and b then the equation with roots 1/a and 1/b is ওকে। তাহলে একটু লক্ষ্য করো, আগে আমাদের মূল কি ছিল? a এবং b ছিল। এখন আমাদের মূল কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? যদি আমাদের মূল চেঞ্জ হয় বা রুট চেঞ্জ হয় তাহলে ইকুয়েশনটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আগের ম্যাথে যেমনটা ঘটছে, মূল চেঞ্জ হয়েছিল, আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানেও তাই ঘটনাটা ঘটবে। কিন্তু এখানকার ঘটনাটা কিন্তু অন্যরকম, কারণ মূলের পরিবর্তনটা এখানে বিশেষ ধরনের। আচ্ছা, তো এখন এটার জন্য আমরা একটু মূলের পরিবর্তন শিখে ফেলি। ঠিক আছে? এটার জন্য মূলের পরিবর্তন আমরা একটু শিখে ফেলি। তো এইটার জন্য মূলের পরিবর্তন যদি আমরা শিখি, খুব ভালোভাবে মনে রাখবা। যদি আমাদের মূল থাকে আলফা এবং মূলটা যদি হয়ে যায় 1/α, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি গুণাত্মক বিপরীত, তাই না? তাহলে আমাদের এখানে কি তাই ঘটছে না? আগে ছিল a, এখন হয়ে গেছে 1/a। এই জাতীয় কেস যখন তুমি পাবা তখন ইকুয়েশনে, বুঝছো? তখন ইকুয়েশনে তুমি যে কাজটা করবা, ইকুয়েশনে যেখানে তোমার x আছে, বুঝছো? ইকুয়েশনে যেখানে তোমার x আছে সেই x টাকে পরিবর্তন করে তুমি লিখবা 1/x। কাজ শেষ। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের মূল যেহেতু এভাবে পরিবর্তন হইছে, তাই না? এভাবে যেহেতু পরিবর্তন হইছে কাজে x এর জায়গায় জাস্ট 1/x বসালেই ম্যাথ কিন্তু শেষ। তাহলে আমরা বসাই। যেখানে x আছে এখানে সুন্দর করে 1/x বসাবো। তাহলে আমরা হচ্ছে এটা করে ফেলি একটু। আমরা একটু করে ফেলি এটাকে। তাহলে এই যে ইকুয়েশন সেটাকে টান দিয়ে এখানে নিয়ে আসো। নিয়ে x এর জায়গায় 1/x বসাও। তাহলে বসালে আমরা কি পাবো? 6 × 1/x স্কয়ার মাইনাস 5 × 1/x প্লাস 1 = 0। কিছুই করি নাই। যেখানে x ছিল সেখানে 1/x বসিয়ে দিই। তারপরে এটাকে সিম্পলিফাই করলে যা পাবা সেটাই আমাদের অ্যান্সার। তো দেখো এটাকে সিম্পলিফাই করা কি খুব কঠিন? খুব কিন্তু কঠিন না। এখান থেকে তুমি পাবা 6/x², এখান থেকে পাবা তুমি 5/x আর এখান থেকে পাবা তুমি 1। তারপরে এটাকে যদি একটু লসাগু করে সহজীকরণ করো, সরলীকরণ করো, তাহলে তুমি এখানে লিখতে পারো x², এখানে পাবা 6, এখানে পাবা -5x আর এখানে পাবা কি বলো তো? x² = 0। পরবর্তী লাইনে এই x² কে ওই পাশে পার করে দিলেই তো আমাদের মনে হয় ম্যাথটা হয়ে যাচ্ছে। ওকে, তো সেইটা আমরা করতেছি। ওকে, সেটা আমরা করে দিচ্ছি। তাহলে আমরা x² টাকে ওই পাশে পার করে দিলাম। পার করে দিলে আমাদের যে রেজাল্টটা আসবে স্কয়ার -5x + 6 = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
তাহলে আমরা একটু খুঁজি এটা কই আছে। এটা আছে হচ্ছে আমাদের একদম এই যে এখানে। শেষ। আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করা শেষ। তাহলে একটু দেখো, মূলের পরিবর্তনের কারণে সমীকরণের পরিবর্তন হয়। আগের ম্যাথেও এরকম একটা ম্যাথ ছিল। এখনো কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটাও একই রকম। কিন্তু এখানে ধরনটা কিন্তু ভিন্ন। এখানে হচ্ছে বাড়ে কমে, আর এখানে কি হইছে? গুণাত্মক বিপরীত হইছে। কথা ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন যেটা দেখতেছো, এই হুবহু ম্যাথটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি। একদম হুবহু ম্যাথ। যে ম্যাথটা হচ্ছে কুয়েটে আসছিল। তো আবার বুয়েটেও আসছে। বলছিলাম তখন যে এটা আবার বুয়েটেও এসেছিল। তো এটা যেহেতু আগে করছি, এটা এখন আর না করি। আচ্ছা, তাহলে হয়ে গেল। আমরা এখন নেক্সটটাতে চলে যাচ্ছি। তো আমাদের এই যে দেখো এই ম্যাথে কি বলছে? ২ টা ইকুয়েশন দেয়া আছে এবং ইকুয়েশন দিয়ে আমাদের বলছে এই ২ টা ইকুয়েশনের সাধারণ মূল আসলে কত? বুঝতে পারছো? সাধারণ মূল আসলে কত? ২ টা ইকুয়েশনের সাধারণ মূল কত? তো এখন দেখতে পারো এই ইকুয়েশনটা কিন্তু কমপ্লিট একটা ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশনে কিন্তু একটু ঝামেলা আছে। এই ইকুয়েশনে পি নামে একটা আননোন ঢুকিয়ে দিছে। তাই না? আচ্ছা, তাহলে কোনো ব্যাপার না। আমরা একটু ট্রাই করে দেখি কি আসে, নাকি? তাহলে একটু সমীকরণ ২ টা তুমি লিখে ফেলো। একটা হচ্ছে তোমার x² - 7x + 6 = 0। আর আরেকটা ইকুয়েশন একটু লিখে ফেলো নিচে। একটা হচ্ছে তোমার x² - p + 1 ইনটু তোমার হচ্ছে x + p = 0। তো ২ টা ইকুয়েশনকে আমরা একটু লিখে ফেললাম। এখন আমি এই ২ টা ইকুয়েশনকে একটু বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে নিচেরগুলোর চিহ্ন চেঞ্জ হয়, এটা তো জানি। আমরা একটু চিহ্ন চেঞ্জ করে দিলাম। প্লাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। এবার আমরা একটু সুন্দরভাবে বিয়োগ করি। তো যদি আমরা বিয়োগ করতে চাই, প্রথমেই তো আমাদের x² ভ্যানিশ, কাটাকাটি। তারপর এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে বিয়োগ করার সময় x টা কমন নিতে পারি। x কমন নেওয়ার পরে আমরা কি লিখতে পারি একটু দেখো তো। এখান থেকে আসবে হচ্ছে -7 আর এখান থেকে কি আসবে? এটা তো প্লাস হয়ে গেছে, তাই না? এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে p + 1। আচ্ছা। আর এখান থেকে কনস্ট্যান্ট থেকে তুমি কি পাবা? এখানে আছে 6 আর এখানে আছে -p। তো তুমি পাচ্ছ হলো 6 - p = 0। ঠিক আছে কথাবার্তা? এর পরবর্তী লাইনটাকে আমরা এভাবে যদি একটু প্রসিড করি যে x ইনটু এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো এটা কি p - 6 হচ্ছে না? p - 6 হচ্ছে। আর এই পার্টটুকুকে তুমি যদি একটু ওই পাশে পার করে দাও, তাহলে দেখো তো কি আসে? p - 6 আসে। ওকে। এখন তুমি একটু ভালোভাবে খেয়াল করবা। এপাশেও তোমার p - 6 আছে, এপাশেও তোমার p - 6 আছে। তো এই ২ টাকে আমরা কি ভ্যানিশ করে দিতে পারি না? কাটাকাটি করে দিতে পারি। তো তাহলে আমাদের অ্যান্সারটা আসলে কত আসতেছে? কাটাকাটি করলে কি ওইপাশে 0 থাকবে নাকি 1 থাকবে? অবশ্যই 1 থাকবে। আচ্ছা, গুণের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা x এর একটা ভ্যালু পেয়ে গেলাম এবং এটাই কিন্তু সাধারণ মূল হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আদৌ সাধারণ মূল কিনা এটা তুমি একটু চেক করে দেখতে পারো। তুমি এই x = 1 এটা এই সমীকরণে বসাবা একবার, আবার এই সমীকরণে বসাবা আরেকবার। বসিয়ে দেখবা যে সমীকরণ ২ টা আসলে সিদ্ধ হচ্ছে কিনা। যদি দেখো সিদ্ধ হয়, মনে হয় সিদ্ধ হবে। তো টেস্ট করে দেখবা অবশ্যই সিদ্ধ হবে। যেহেতু সিদ্ধ হচ্ছে কাজেই x এর ভ্যালু কিন্তু আমাদের 1 এর সমান। এটাই হচ্ছে আমাদের সাধারণ মূল। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সেকেন্ড ইকুয়েশনে p নামে একটা আননোন জিনিস ছিল এবং সেইটা কিন্তু খুব সুন্দরভাবে কাটাকাটি হয়ে ভ্যানিশ। p এর কোনো অস্তিত্ব কিন্তু শেষ মুহূর্তে আর থাকলো না। ওকে, এবার আমরা এই ম্যাথটা দেখি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ কোয়েশ্চেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে এবং এই দ্বিঘাত সমীকরণের অবশ্যই ২ টা মূল থাকা স্বাভাবিক। ২ টা মূল বলে দিছে। বলে দিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে নিচের কোনটা সঠিক। তুমি এই সমীকরণের দিকে যদি তাকাও, এখানে কিন্তু তোমাকে p এবং q নামক ২ টা অ্যালফাবেট বা অক্ষর প্রতীক ইউজ করা হইছে। তো এখানে p, q এর সম্পর্ক বিশিষ্ট ৪ টা অপশন দেয়া আছে এবং ৪ টা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে যাচাই করে দেখতে হবে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তো যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক তো আমরা জানি। তো ওই জিনিসটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তাই না? আমরা মূলদ্বয়ের যোগফল এটা জানি, আবার মূলদ্বয়ের গুণফল এটাও কিন্তু আমাদের জানা থাকার কথা। তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু তাড়াতাড়ি এই কাজগুলো করব। দেখো একটা মূল tan 22 ডিগ্রি আরেকটা মূল tan 23 ডিগ্রি। ওকে? তাহলে একটু মূলদ্বয়ের যোগফল tan 22 ডিগ্রি প্লাস tan 23 ডিগ্রি এটা একটু বের করো তো। মূলদ্বয়ের যোগফল ফর্মুলা কি ছিল?
ফর্মুলা ছিল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ওকে, তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে পি আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে তুমি কিন্তু এখানে পাবা হচ্ছে শুধু মাইনাস, কারণ মাইনাস এক্স এর সহগ পি উপরে যাচ্ছে আর এক্স স্কোয়ারের সহগ 1, তো পি বাই 1 মানে তো শুধু পি, আর আগে তো মাইনাস আছে। তো এটা কিছু একটা তুমি পাইলা। এখন তুমি মূলদ্বয়ের গুণফল যদি নাও তাহলে তুমি কি এরকম পাবা না, tan 22 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি। দুইটা মূলের গুণফল, এই ফর্মুলা তো আমরা জানি, সেটা কি ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখন ধ্রুবপদ হচ্ছে তোমার কিউ এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, কাজে তুমি এখান থেকে পাবা হচ্ছে শুধু কিউ, রাইট? তাহলে মূলদ্বয়ের যোগফল থেকে তুমি একটা ত্রিকোণমিতিক সম্পর্ক পাইছো আর মূলদ্বয়ের গুণফল থেকেও তুমি একটা ত্রিকোণমিতিক সম্পর্ক পাইছো। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে তুমি যে অপশনগুলো পাচ্ছ একটু খেয়াল করে দেখো তো, এখানে কি কোনো ত্রিকোণমিতি আছে? এখানে কি কোনো tan 22-23 ডিগ্রি আছে? নাই কিন্তু। তার মানে এগুলোকে ভ্যানিশ করার মাধ্যমে তোমার একটা সম্পর্ক বের করে দেখাতে হবে, তারপর এটার সাথে মিলাতে হবে। আচ্ছা, এখন একটু মন দিয়ে খেয়াল করতে হবে আমাদের, হ্যাঁ? tan 22 ডিগ্রি আর tan 23 ডিগ্রি, 22 ডিগ্রি আর 23 ডিগ্রি দেখে কিছু কি মনে হয়? কিছু কি মনে হয়? 22 আর 23 এর যোগফল কত? 45 না? আচ্ছা, আমি যদি তোমাদের এখন বলি tan 45 ডিগ্রি, এইটার পরিবর্তে তোমাকে যদি আমি লিখে দিই যে tan 22 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি, কারো কি কোনো আপত্তি আছে? 45 এর পরিবর্তে 22 প্লাস 23 বসিয়ে দিছি, কিচ্ছু করি নাই। আচ্ছা, এর পরবর্তী লাইনে আমি যদি তোমাকে বলি tan 45 ডিগ্রির মান কত? এটা কি জানি না সবাই? না জানলেও তো ক্যালকুলেটর ইউজ করতে পারি। tan 45 ডিগ্রির মান কিন্তু 1। এবার ডান পক্ষে যাও। tan a প্লাস b এর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা যদি আমরা একটু ডিরেক্ট এখানে এপ্লাই করি তাহলে দেখো তো কি আসে? tan 22 ডিগ্রি প্লাস tan 23 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 22 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি। অর্থাৎ tan a প্লাস b এর ফর্মুলা ইউজ করছি, সেটা ছিল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। সেই ফর্মুলাটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন একটু মন দিয়ে খেয়াল করো, আমাদের এখানে লবে যে জিনিসটা পাইছি আমরা, ডান পক্ষের লবে যে জিনিসটা পেয়েছি আমরা, ডান পক্ষের লবে যে জিনিসটা আমরা পেয়েছি সেটা কি অলরেডি আমরা জানি না? আর হরে আমরা যে এই দুইটা জিনিসের গুণফল পেয়েছি সেটাও কি আমরা জানি না? জানি তো। তাহলে ধূপধাপ একটু বসাও তো জিনিসগুলো। যোগফল আমরা জানি হচ্ছে -p, সো আমরা উপরে লিখে দিচ্ছি -p আর নিচে আসতেছে 1 মাইনাস গুণফল, এন্ড গুণফলটা আমরা জানি হচ্ছে q, রাইট? আর বাম পক্ষে তো আমাদের আছে হচ্ছে 1। এবার আমরা যদি একটু আড়াআড়ি গুণ করে দিই তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস q ইকুয়ালস টু -p, তাই তো? এটা লেখা যায়। এখন আমরা একটু অপশনগুলোর দিকে তাকাই। অপশনগুলোতে দেখতে পাচ্ছি p আর q কিন্তু বাম পাশে রাখা হয়েছে। তো আমরা তাই করি, p আর q কে এক পাশে রাখি আর আমাদের ধ্রুবকটাকে ডান পাশে রাখা হয়েছে। তো সেটা যদি আমরা করি তাহলে দেখো তো নেক্সট লাইনটা কি এরকম হয় না? p মাইনাস q ইকুয়ালস টু -1। তাহলে এখন এই জিনিসটা একটু তুমি খুঁজে বের করবা যে এটা অপশনে আছে কিনা। এটা কোথায় আছে একটু দেখো তো। এটা মনে হয় আমাদের 3 নাম্বারে আছে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথটাও শেষ হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা শেষ পর্যন্ত থাকার জন্য। সবাইকে টাটা।